আমি কল্পনার রঙিন ফানুস ওড়াতে চাই না। আমি চাই বাস্তবের মুখোমুখি হয়ে প্রকৃত সত্য উদ্ঘাটন করতে। আর আর তা যতদিন না হচ্ছে ততদিন আমার খেয়ে ঘুমিয়ে কিছুতেই শান্তি নেই, কিছুতেই শান্তি। তোমার খেয়ে ঘুমিয়ে শান্তি তখন আসবে পুলিশ অফিসার, যখন একদিন তুমিও আমাকে বলবে, রচনা রচনা আমিও তোকে ভালোবাসি রে, খুব ভালোবাসি, খুব ভালো। কলটা ভালো, আমি সারা মালটা ভালো। তবু জীবনের সেটাই পেয়েছি আমার হাতের মুঠো। শুধু পাইনি ওই সারা মাস্টারের সুন্দরী স্ত্রী প্রতিমা, যারা 20 বছর ধরে ঘুরে ঘুরে খাচ্ছে। যার তাজা যৌবন আমি পাইনি, তার তাজা রক্ত পান করে আমি আমার পিপাসা মেটাবো। তাকে আমার চাই চাই জয় চাই। তোমার সব চাওয়া হয়তো পূর্ণ হবে না ড্যাডি। হোয়াট ডু ইউ মিন? আই মিন তোমার ধারণা মিথ্যা। ও বাস এত সহজে ভাঙবে বলে মনে হয় না। লোভের টোপ দাও, গিলবে বলে তো মনে হয় না। এই অত অল্প বয়সে মৃত্যু হাতছানি। উপেক্ষা করে হয়তো ধর্মঘট চালিয়ে যাবে। ধর্মের ঘটকে ভাঙতে অধর্মের আশ্রয় না। ওই শ্রমিক নেতার বাড়িতে কে কে আছে? এক ভাই আর এক বোন। ও বাবা 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 বাবা, দেখতে কেমন আর বয়স কত? দেখতে রূপে পরীকেও হার মানায়, আর বয়স 19-20 হবে। আর যৌবন যৌবন আষাঢ়ে নদীর দুকুল চাপানো প্লাবন। জিভে জল আসছে নাকি? যাও মালটাকে নিয়ে, রকিকে নিয়ে মালটা তুলে নিয়ে এসো। যাও, তারপরে বলে দিতে হবে ওটাকে টোপ করে ওই সালাম দেখি আদর্শের ধ্বজাধারী শ্রমিক নেতাকে আমি বড়শি থেকে তুলব। যদি আনন্দ বাবা মেলে জানতে পারে। সুয়ারের বাচ্চা, এতদিন যখন জানতে পারেনি আজ তা জানতে পারবে কেন? তুমি কি এর আগে এমন কচি মুরগির কষা মাংস খাওনি? এবার মুরগির কষা মাংসটা যে একটু ঝাল বস। তুই এখানে? হ্যাঁ, তোকে না আসতে বারণ নিষেধ করেছিলাম। জানি বস, তাই তো আমি অফিসে গিয়েছিলাম, কিন্তু ওখানে আপনাকে আমি না পেয়ে বাড়িতে আমি আসতে বাধ্য হলাম। কারণ চন্দনপুর থানার এক নতুন অফিসার এসেছে, তার নাকি পেছনে দুটো চোখ। চোরের বাচ্চা এসপি আমাকে না জানিয়ে নতুন ওসি পাঠায় কোন সাহসে? ওরা পরেও চিন্তা করে যাবে ড্যাডি। এখন ওই সালা অফিসারকে স্যারের নাম করে আমি ভ্যাট নিতে গিয়েছিলাম, ভ্যাট তো নিল না, উল্টে আমাকে অপমান করে তাড়িয়ে দিল। এত বড় সাহস আমার লোককে? ইয়েস বস, আরো বলেছে তা আজ এই প্রথম দিন, তাই শুধু তাড়িয়ে দিচ্ছি। দ্বিতীয় এই প্রস্তাব নিয়ে এলে 6 মাস লোকাতে বাস করতে হবে। পিপিলিকার পাখা গজায় মরিবার তারে। চোরের বাচ্চার নামটা কি? স্বাধীন দত্ত। স্বাধীন? কে স্বাধীন দত্ত? শুনেছি ও নাকি রিস্কা আমার ছেলে। ওর হাতে আমি রিক্সার হ্যান্ডেল ধরিয়ে দেব রে। গলটা ভালো, আমি শালা মালটা ভালো না।
কলিকা কালটা ভালো আমি সালা মালটা ভালো নয় যে আমার বিষাক্ত কোটের কোনায় পা দিয়েছে তাহলে কি ওই শ্রমিক নেতার ব্যাপারটা কয়েকদিন পিছিয়ে দেবো ড্যাডি? চ্যালেঞ্জের জবাব দিতে হয় পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে শাড়ি পরে ঘন্টা দিয়ে ঘরে বসে থেকে নয়। মনে রাখো তোমার মাথার উপর এই রুদ্র প্রতাপ নামক ছাতাটা এখনো আছে। ওকে ড্যাডি, তোমার আশ্বাস পেলে আমি দুর্গম গিরি লঙ্ঘন করতে পারি। আর অত সারা সামান্য একটা পুলিশ অফিসার প্রয়োজন হলে ওর গলাটা চেপে ধরে ওর দুর্দশায় আমি উঠায় নেব। বস, আমি তাহলে হুটহাট করে বাড়িতে আসবি না, তোর সাথে আমার সমস্ত কথা হবে অফিসে। কারণ আমি চাই যে আমার বাড়িটা পবিত্র মন্দির হয়ে থাক। তা থাক, কিন্তু বস আপনার মন মন্দিরটা যেখানে অপবিত্র নরক হয়ে আছে, সেখানে বাড়িটা পবিত্র মন্দির রাখা সম্ভব নয়। ওটা আপনার ব্যাপার, আপনি বুঝুন। চলি স্যার। চোরের বাচ্চা আমাকে জ্ঞান দিয়ে গেল। আর যাবে নাই বা কেন? কলিকা কালটা ভালো আমি শালা মালটা ভালো না। বলতেই ভুলে গেলাম বাবা বিশাল কচি মুরগির নরম মাংসটা একা একা খেয়ে নিস না রে বাবা। হাই ড্যাডি, তুমি একা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগলের মতো কেন হাসছো বলো তো? তাতে কি হয়েছে রে মা? তোমরাও ভাই বোনেরা বড় হয়ে গেছো। এখন আমি পাগল হলে কি আর মারা গেলেই বাকি। না ড্যাডি, তুমি ওসব কথা বলো না। এমন কি বয়স হয়েছে তোমার? অবশ্য ঠিকই বলেছিস রে মা। তোর মা মারা যাওয়ার পর আবার তোমার বিয়ে করা উচিত ছিল ড্যাডি। অনেকেই তো বলেছিল রে মা, কিন্তু তোমাদের ভাই বোনের কথা ভেবে আর এই দেশের হাজার হাজার নিরন্ন মানুষের কথা ভেবে সারাটা জীবন তুমি সন্ন্যাসীর মতো কাটিয়ে গেলে বাবু। কিন্তু এই সকলের জন্য তোমার ত্যাগ তিতিক্ষা। না রে মা, এটা তো আমার কর্তব্য রে মা। আর কি বা করেছি বল? কলিকার কালটা তো মোটেই ভালো নয় রে মা। তাই তো আমি সারা জীবন ওই ঠাকুরের নাম সংকীর্তন করেই কাটিয়ে দিতে চাই রে মা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রসমা হরি হরায় নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো হরি হরায় নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো হরি ড্যাডি, তোমার এই সন্ন্যাসী জীবন আমার জন্য নয়। আমি চাই আমার এই যৌবনের নাগর দোলাতে এই যুব সমাজকে ভাসিয়ে দিতে। তারা যখন আমার এই যৌবনের নেশায় মাতাল হয়ে ভাসতে ভাসতে যাবে, তখন আমার জীবনে থাকবে হাসি, গান, আনন্দ। জীবন মানে only mystery, romance and enjoy. আমি এক জ্বলন্ত যৌবন, আমি এক জীবন্ত মৌবন, আমি এক জ্বলন্ত যৌবন, আমি এক জ্বলন্ত যৌবন।
যৌবন, আমি এক জীবন্ত যৌবন, আমি এক জ্বলন্ত যৌবন, আমি এক জীবন্ত যৌবন। ওরে বাবা রে, এটা বাড়ি না সিনেমা হল? এই যে দাদা, এই যে দাদা, আপনাদের সংসারে এরকম চলছে তো? কি বলবো, চলেনি? কোনো চিন্তা করবেন না, ছেলের বিয়ে দিয়ে দিন, খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। ঝং ঝং। ঘন্টা, বেশি বাজাবেন না, আমি কিন্তু রেগে গেলে ভালো জায়গা থেকে কামড়ে দেবে, এই তো? আপনি তাহলে আমার মনের কথা বুঝতে পেরেছেন। যাক বলুন, এটা ঘন্টা বাজানোর কারণটা কি? তার আগে বল, তুই এখানে এলি কেন? দেখুন, এই দেখুন, আমি হলাম গিয়ে সারের বিয়ে। আপনার কি একটা কথা? আপনার পাশে পাশে থাকবো না তো থাকবে তাকে? হোয়াট ননসেন্স! ও আপনি যত ইংরেজিতে গালাগালি দিন, আমি কিন্তু আপনাকে ওই চোখে চোখে নইলে ধরুন ওই সেদিনের মতো যদি আপনাকে কেউ সামনাসামনি ধাক্কা মেরে কিছু নষ্ট করে দেয়, তাহলে তাহলে স্যার আমাকে আস্ত রাখবেন? ঘন্টা, হোয়াট টু গ্রাভিস! যা গাড়ি বের করতে বল, আজ আমি নিজেই ড্রাইভ করব। সে কি, আপনি মেয়ে মানুষ, তার চেয়ে চলুন আমি আপনার গাড়িতে যাই। হাজার হোক, আপনার নিরাপত্তার ব্যাপার। বি কেয়ারফুল ঘন্টা, ওই ছাগল চালানো আমার কাজ নয়, আর ছাগল পোষাও আমার কাজ নয়। আমি যে একটা ছাগল। তার চেয়ে নিরামি, যা আমার কথা মতো কাজ কর, আর কথা মতো কাজ না করলে, আর আমি রেগে গেলে আমার ভালো জায়গা দেখে কামড়ে দেন না, তোর ঘাটটাই মটকে দেবো। কিন্তু আপনি বিলতি ম্যাম সাহেব হয়ে ওই বাস বনের পেতনির কাজটা করবে? পেতনি? হোয়াট ইজ পেতনি? আমাদের এই গ্রাম বাংলায় অতীব সুন্দরী মেয়েদের পেতনি বলে ডাকা হয়। যদি বলেন তাহলে আপনাকে আমি কাল থেকে পেতনি দিদিমণি বলেই ডাকবো। নো নেভার, আমি মিস পামেলা, হাজার যুবকের মনের মক্ষী রানী হয়ে থাকতে চাই। আমার কাছে নিত্য নতুন যুবককে আমার এই যৌবনের নাগর দোলাতে, তাদের দুলিয়ে তাকে আমি, তারা যখন ভাসতে ভাসতে হতাশা হয়ে যাবে, তখন আমি মনের আনন্দে নাচবো, গাইবো আর বলবো লা 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 লা। এ মেরা দিল प्यार का दीवाना, दीवाना दीवाना प्यार का परवाना, आता है मुझको प्यार में जल जाना, मुश्किल है प्यारे तेरा बच के जाना। ए मेरा दिल प्यार का दीवाना, दीवाना दीवाना प्यार का परवाना, आता है मुझको प्यार में जल जाना, मुश्किल है प्यारे तेरा बच के जाना। ওরে বাপ রে বাপ, মেয়ে তো নয়, যেন একটা থাক, এই ছোট মুখে বড় কথা মানায় না। তবে হ্যাঁ, বাপেরও বাপ আছে। এই যে সেদিনে সেই প্রতীক মিত্র ওই বিবেকের একটা চাবুকের আঘাতে আমারই অহংকারী ম্যাম সাহেবকে অহংকারটা একদিন না একদিন ভেঙে চুরমার করে দেবে। নাই না
এ আধার থেকে ফেরা পথ না। ভেঙে গেছে আমার সাত স্বপ্ন আশা ভালোবাসা। প্রতীক আমাদের অতীত জানতে পেরে উৎপ্রান্তের মতো কোথায় যেন ছুটে বেড়াচ্ছে। তাহলে কি আমি তাকে সবকিছু জানিয়ে ভুল করেছি? না না, কিসের ভুল? সে এখন বড় হয়েছে, তাকেই তো নিতে হবে তার বাবা দাদার উপরে অন্যায় আর অত্যাচারের হিসেব। তাকেই তো হতে হবে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতীক, পাপাচারের বিরুদ্ধে ধর্মের প্রতীক, অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। আমার মাথাটা ঘুরছে কেন? দুশ্চিন্তার পাহাড় জমাট বাঁধা কান্না হয়ে বুক ঠেলে বেরিয়ে আসতে চাইছে কেন? অবসাদে চোখটা বুজে আসছে কেন? প্রতিমা, কে তুমি? তুমি? হ্যাঁ, আমি তোমার স্বামী মাস্টার মশাই। আমার স্ত্রী হয়ে তুমি এমন আত্মপ্রবঞ্চনা করছো কেন? আত্মপ্রবঞ্চনা নয় বলতে চাও ছেলেকে রণক্ষেত্রে পাঠিয়ে ঘরে বসে মায়ের হাহাকার করাটাকে আত্মপ্রবঞ্চনা ছাড়া কি বলে? তাহলে কি আমি ভুল করছি? এ প্রশ্নের উত্তর আমি নয়, দেবে ভবিষ্যৎ। তাহলে তুমি কি চাও? তোমার ছেলে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে, পাপাচারের বিরুদ্ধে গর্জে উঠবে। এটা সব বাবা মায়ের মতো আমিও চাই, কিন্তু কি? ছেলেকে রণক্ষেত্রে পাঠাবার আগে তাকে রণের উপযুক্ত করে তৈরি করেছ তো? মা হয়ে ছেলেকে যুদ্ধে পাঠিয়েছ, এবার চাণক্যের মতো বুদ্ধি জোগাও, মহামায়ার মতো শক্তি আর প্রেরণা জোগাও। তবেই তো তোমার হবে। কিন্তু এই মনকে আমি কি বলে সান্ত্বনা দেব? চোখের সামনে ইতিহাসের দৃষ্টান্ত তুলে ধরো। এদেশের ইতিহাস রামায়ণের ইতিহাস, এদেশের ইতিহাস মহাভারতের ইতিহাস। তোমাকে হতে হবে রামায়ণের আদর্শের মা চরিত্রের মা, মহাভারত আদর্শে যে মা চরিত্রের কথা বলা আছে সেই ধরনের মা। রামায়ণে ত্যাগ করেছিল, জননী দেখেছিল এক এক করে তার শত পুত্রের মৃত্যু। কিন্তু আমি তো আমার ছেলের মৃত্যু দেখতে পারবো না। আমার প্রতি সত্য ন্যায়ের প্রতিষ্ঠা করতে সে যে বলি হবে না, এ কথা কে বলতে পারে? ইতিহাস বলে নদীর এক কূল ভাঙে অন্য কূল গড়ে,
তাই তো তোমার মনের প্রতিশোধ মেটাতে হ্যাঁ হ্যাঁ প্রতীকেই হবে সেই প্রতীক। সে হবে নিয়তির হাতের পুতুল, নিয়তির হাতের পুতুল। না 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 না, এ হয় না, এ হতে পারে না। আমার হৃদয়ের দাঁড়িপাল্লায় একদিকে সারা পৃথিবী আর একদিকে আমার প্রতীক, তাতেও আমার প্রতীকের পাল্লা ভারী। তাই পৃথিবীর সব কিছুর বিনিময়েও আমি আমার প্রতীককে হারাতে পারবো না, আমি হারাতে পারবো না, কিছুতেই আমার প্রতীককে আমি হারাতে পারবো না। কিন্তু প্রতীককে হারাতে হবে এরকম অনেক কল্পনা আপনার মনে এলো কেন মাসিমা? আনন্দ, এসো বাবা এসো, খবর সব ভালো তো? কি করে ভালো থাকবো মাসিমা? যে প্রতীককে আমি আর আদর্শ বলে মনে করি, সেই প্রতীক যদি আজ কেন, কি হয়েছে, কি হয়েছে আমার প্রতীকে? ইদানিং কেমন যেন হয়ে গেছে, মুখে হাসি নেই, সবসময় কি যেন চিন্তা করে। আর আমার বাবার নাম শুনলে, তোমার বাবার কি নাম? প্রখ্যাত ইন্ডাস্ট্রিয়াল সমাজসেবী রুদ্র প্রতাপ সেন শর্মা। কি হলো মাসিমা, আপনি আমার বাবার নাম শুনে চমকে উঠলেন কেন? আপনি চেনেন নাকি আমার বাবাকে? না না না, চিনি না বাবা, তবে তবে শুনেছি, কারণ বিখ্যাত নাম তো। হ্যাঁ মাসিমা, সমাজসেবী হিসাবে আমার বাবার তুলনা হয় না। গরিব মানুষের দুঃখে তার প্রাণ সব সময় কেঁদে ওঠে, তাই তো তিনি অকাতরে দেন ধ্যান। আনন্দ, হ্যাঁ তুমি তুমি একটু বসো বাবা, প্রতীক এক্ষুনি ফিরে আসবে, আমি ততক্ষণ তোমার জন্য এক কাপ চা নিয়ে আসছি। কি ব্যাপার, আমি তো কিছু বুঝতে পারছি না। বাবার নাম শুনে প্রতীকের মতো মাসিমাও কেমন যেন হয়ে উঠলেন। সব মিলিয়ে একটা রহস্যময় অন্ধকার জমাট বেঁধে আছে, কিন্তু কিন্তু কি সেই রহস্য? সব রহস্যের লক্ষ্য ভেদ করবি, এত বড় তীরন্দাজ তুই হোসনি আনন্দ। কিন্তু এটাও তো মিথ্যে নয়, মানুষের অসাধ্য কিছুই নেই। না মিথ্যা, এই বিজ্ঞানের যুগেও মানুষের অসাধ্য অনেক কিছুই আছে, আর তা যদি না থাকতো তাহলে তো ঈশ্বরের অস্তিত্বই থাকতো না রে। তুই ঈশ্বর মানিস? নিশ্চয়ই মানে, ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করলে যে নিজেকে অস্বীকার করা হয় রে আনন্দ। যাক, একটা সত্যি কথা জবাব দিবি, তুই আমাকে এভাবে এড়িয়ে চলছিস কেন? আমাকে কি কোনোদিন তুই মিথ্যা বলতে শুনেছিস যে আজ প্রশ্ন করছিস? তাহলে সত্যি করে বল, তুই আমাকে এভাবে এড়িয়ে চলছিস কেন? কি এমন অন্যায় অপরাধ করেছি আমি? সে প্রশ্নের আমি কোনো উত্তর খুঁজে পাইনি রে আনন্দ। কোন অতলে আমি হারিয়ে যাচ্ছি, কোন সর্বনাশা দুশ্চিন্তা আমাকে গ্রাস করছে, আর কেনই বা আমি? হাজারো কথার জালে জড়িয়ে তুই কিন্তু আমাকে ভোলাতে পারবি না রে প্রতীক। তোকে আমি ভোলাতে চাইছি না রে আনন্দ। যাক শোন, তোর তো আর টাকার অভাব নেই, তুই আজই একটা সেলফোন নে, ব্যাস, আর তার নম্বরটা আমাকে জানিয়ে দিবি, ব্যাস, লেখা চুকে গেল। তারপর তাহলে তো আর কেউ কাউকে এড়িয়ে যেতে পারবে না রে আনন্দ। বাহ 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 বাহ, কত সুন্দর হয় তুই আমাকে বুঝিয়ে দিবি। এক রহস্য ভেদ করতেছে, তোর আরেকটা রহস্যের জালে আমি জড়িয়ে গেলাম। তবু আমি তোর কথা মতো কাজ করে যাবো রে আনন্দ, কারণ তুই আমার আদর্শ। তাই তোর কথা না শুনে বা তোকে অমান্য করে আমি নিজের বিবেকের কাছে নিজেকে ছোট করতে পারবো না, নিজের বিবেকের কাছে নিজেকে ছোট করতে পারবো না। আনন্দ, আদর্শ, বিবেক, মনুষ্যত্ব না নাই, এই খুন ধরা সমাজের তাই তো এই সব সস্তা সেন্টিমেন্টের কথা ভুলে আমাকে আমার লক্ষ্যে একটু একটু করে এগিয়ে যেতেই হবে। আমি পরশুরামের কুঠার নিষ্ক্রিয় করিব শান্তি শান্ত উদার। আমি আমি উপার
কোন সন্তান যদি তার মাকে ভুলে যায় সন্তানের জন্য মায়ের কঠোর জ্বালা, তবে যে তার মানব জন্মটাই বৃথা হয়ে যায় গো মা। চলে গেছে বাবা। হ্যাঁ মা, চলে গেছে। কর্তব্যের ডাক পাশে বলবি আমি যে যুগের লক্ষণ, তাই সেই কর্তব্যের নাগপাশ থেকে মুক্ত হতে আমার ওই আনন্দ নামক গরুর পাখিটার সাহায্য প্রয়োজন। তাই তো তার মাথায় একটা কাজের ভার চাপিয়ে তাকে আমি পাঠিয়ে দিয়েছি। কিন্তু আনন্দ তোকে কি সাহায্য করবে? ও তো নিজেই রুদ্র প্রতাপ সেন শর্মার ছেলে। কাটা ছাড়া কিন্তু কাটাটা তোলা যায় না মা। তাই ওই আনন্দকে কাটা করে ওই রুদ্র প্রতাপের বড় ছেলে বিশাল আর মেয়ে পামেলা নামক কাটা দুটোকে আমি তুলব। তারপর ডাল পালাবিহীন ওই রুদ্র প্রতাপের মূল আমি উপড়ে দেবই দেব। কিন্তু তোর বাবা, তোর দাদা, তাদের সন্ধান আমি করে চলেছি বা তোমার দেওয়া নিশানা সঙ্গে নিয়ে পাতি পাতি করে আমি তাদের অনুসন্ধান করছি, কিন্তু কোথাও আমি তাদের দেখা পাইনি বা। কিন্তু একদিন না একদিন আমি তাদের খুঁজে বের করবই। ততদিন কি আমি বেঁচে থাকবো বাবা? আমি কি পারবো সেদিনের সেই মিলন সমুদ্রে সকলের সাথে একত্রিত হতে? পারবে মা, পারবে, নিশ্চয়ই পারবে মা, নিশ্চয়ই পারবে। শয়তানের রক্ত রক্ত স্নাত হয়ে সেই মিলন সমুদ্রে মিলিত হওয়ার জন্যই দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে আমি জীবন পণ করে ছুটে বেড়াচ্ছি। না বাবা না, তোর জীবনের বিনিময়ে আমি কিচ্ছু পেতে চাই না বাবা। আজ আরো কথা বলে তুমি তোমার প্রতিজ্ঞাকে ফেরাতে পারবে না মা। নদীর জল যেমন একবার বয়ে গেলে তার গতিকে ফেরানো যায় না, বন্দুক থেকে গুলি ছোড়া হলে তা যেমন আর স্বস্থানে ফিরে আসে না, তেমনি তোমার প্রতীক আজ যত দূর এগিয়ে গেছে মা, সেখান থেকে এক পাও পিছিয়ে আসতে পারবে না, পারবে না, পারবে না। কিন্তু কিন্তু আমার যে বড় ভয় করছে বাবা। কিসের মা, ভয় কিসের? তোমার বুকের রক্ত আর চোখের জল দিয়ে গোড়াই প্রত্যেক কোন নুনের পুতুল নয় যে এত সহজে গলে যাবে। আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো, আমি যেন জীবন মৃত্যুকে পায়ের ভৃত্য করে ওই শয়তানদের পাপ চক্রে প্রবেশ করে ওদের রক্তে তোমার পূজাটা শেষ করতে পারি মা। আর তার জন্য যদি প্রয়োজন হয় আমি যেন হাসতে হাসতে মৃত্যুটাকে আলিঙ্গন করতে পারি মা। আগো আমি সাইদাইন হব হন্ত মা, আমি সাইদাইন হব হন্ত, যবে উপরিদের ক্রন্দনের আকাশে আকাশে ধরিবে না, যবে অত্যাচারীর খড়গ বিমান ভীম মহারণে উঠিবে না, আমি সাইদাইন হব হন্ত মা, আমি সাইদাইন হব হন্ত, আমি সাইদাইন হব হন্ত। ওগো হোগো সন্তান হারা মায়ের দল, তোমরা শোনো, এক সন্তান হারা মায়ের সগর্ব স্বীকারোক্তি। মাতৃ জঠর ধন্য হবে সেই দিন, যেই জঠরে সেই জঠরে এই প্রত্যেক সম সন্তান জন্ম নেবে সেই দিন। সেই সন্তানের সেই সন্তান মায়ের সম্মান রক্ষায় হাসতে হাসতে ওই শয়তানের তৈরি মৃত্যু গোপন ঝাঁপিয়ে পড়তে পারে। ধন্য আমি যে প্রতীক আমার সন্তান, ধন্য আমার মাতৃত্ব যে আমি প্রতীকের মা, আমি প্রতীকের মা। ঠিক তেমনি আমার কাছে সেই ছোট্টটিই আছিস রে। ওই জন্যই তো দাদা কিছু হলো না। হ্যাঁ, তোমার আদর কি ছোটদা? আমার সন্তান স্বরূপ ভাই বোনেদের
আমি আদর করবে না তো কে করবে বল? তোরাই তো আমার আপন রে ভাই, আপন সন্তান দাদা আমার। তোরাই যে আমার আশার আলো, তোরাই যে শোকের সান্ত্বনা। তাই বলে ভাই কি কোনো কাজ করতে না দি? করবে রে, করবে। সম্মানজনক চাকরি পেলে আমার ভাই নিশ্চয়ই করবে, কিন্তু কোনো অসম্মানের চাকরি আমার ভাইকে আমি কোনোদিনও করতে দেব না। কিন্তু দাদা তোমার কারখানা বন্ধ, ছোটদা বেকার, তাহলে আমাদের সংসারটা চলবে কি করে? আগের মতোই চলবে রে, আগের মতোই চলবে, কারণ তোর এই বর্দা এখনো বেঁচে আছে। জানি দাদা, আমি সব জানি। তুমি দেনার দায়ে আকণ্ঠ ডুবে থাকলেও আমাদের কোনো অভাব তুমি রাখবে না। কিন্তু কোনো কিন্তু নয় রে বোন, কোনো কিন্তু নয়। মৃত্যু শয্যায় মাকে আমি কথা দিয়েছিলাম, তোদের দুই ভাই বোনকে আমি সন্তান স্নেহে উপযুক্ত মানুষ করে গড়ে তুলবো। সেই দিনে সেই কথার মর্যাদা আমি জীবন দিয়ে রক্ষা করে যাবো রে বোন, জীবন দিয়ে রক্ষা করে যাবো। জীবন দিতে যাবেন না বড়দা, জীবন দিতে যাবেন না, দয়া করে জীবন দিতে যাবেন না। কারণ আপনি না থাকলে আপনার এই আদরে বাঁদর বাঁধি দুটো পুষবে কে? কেন কেন তুমি তো আছো, তুমি কি পারবে না আনন্দ আমার অবর্তমানে আমার এই ভাই বন্ধুটির দায়িত্ব নিতে? না বড়দা, এইসব আদরের বাঁদর বাঁধবিদের জন্য সোনার খাঁচার দরকার। তার মানে তোমার বিচারে ছোটদা বাঁদর আর আমি বাঁধবি? আরে বলছে বলুক না, বান্দরেরাও যে এ সমাজে অনাদৃত নয়। ও তুমিও তাহলে ওই আনন্দদার দলে? না রে বোন না, আমি কারো দলের নই, আমি নিরপেক্ষ। তাই আমার উচিত এই মুহূর্তে এই স্থান ত্যাগ করা এবং যত তাড়াতাড়ি সম্ভব বাজার করে নিয়ে আসা। কটা বাজে খেয়াল আছে? হ্যাঁ হ্যাঁ, অনেক বেজে গেছে। তাই তো কোথায় কোথায় অনেক বেজে গেছে। তোরা দুজনে কথা বল, আমি বাজার চললাম, আসছি আনন্দ। কায়দা করে দাদিকে সরিয়ে দিলে। হ্যাঁ, এবার এই আনন্দ, সত্যি সত্যি কি তুমি আমাকে ভালোবাসো না? আমাকে কি তোমার ভালো লাগে না? ভালো লাগে শুধু তোমাকে, ভালোবাসি তাই তোমাকে, তাই নাকি? ভালো লাগে শুধু তোমাকে, ভালোবাসি শুধু তোমাকে। এ মনের আশা দু চোখে সব, তোমাকে ঘিরে কত ছবি যে আঁকে। ভালো লাগে শুধু তোমাকে, ভালোবাসি শুধু এই মান্ত্রীটাকে। দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি মজা। যতই কোমরে কাপড় জোড়াও, তুমি আমাদের কিছুই করতে পারবে না, কারণ এটা পুরুষ শাসিত সমাজ। এই, তাহলে আমি এই পুরুষ শাসিত সমাজের মাথার উপর দাঁড়িয়ে কারোর স্বরে চিৎকার করে বলবো? করতে হবে না, আমি কাছে এসে গেছি। এবার তুমি যা বলবে আস্তে আস্তে বলো, আমি তোমার কথা মন দিয়ে শুনবো। এ কি? কে কে আপনি? কে? দাঁড়াও, মনে করছি। ও হ্যাঁ, মনে পড়েছে। আমি হলাম রণের দত্ত, আমার দাদা স্বাধীন দত্ত। আচ্ছা, তোমরা আমার দাদাকে দেখেছো? কে কে আপনার দাদা? তোমরা আমার দাদাকে চিনলে না গো? ধরো এই যে তোমরা দুজন প্রেম করছো। কে বললো যে আমরা প্রেম করছি? না না, করো নে। ধরে নাও প্রেম করছো। তোমাদের মতো প্রেমিক প্রেমিকাদের কাছ থেকে যে মহাপুরুষ হাত পেতে ঘুষ নেবে, আমার দাদা সেই মহাপুরুষ, এদেশের সুনাম দত্ত পুলিশ অফিসার মিস্টার স্বাধীন দত্ত। একজন পুলিশ অফিসারের ভাই হয়ে আপনি একটু মাল খেয়েছে এই তো। আরে মশাই, এদেশে যত চরিত্রহীন লম্পট মাতাল রয়েছে, তারা অধিকাংশই কোনো না কোনো নামি দামি লোকের ভাই কিংবা ছেলে কিংবা পাপিয়া, তুমি একে বিদায় করে বাড়ি চলে যাও, আর আমি এক্ষুনি চলে যাচ্ছি। ওনার সাথে বলতে হলে আমার মাথাটা গোলমাল হয়ে যায়। দাদা বোধহয় রাগ করে চলে গেল। কিছু মনে করি না বোন, আমার এখানে আসাটাই বোধহয় ভুল হয়েছে। আর হবেই না কেন, আমি হলাম সালে একটা অল্প বয়সে ইচড়ে পাকা ছেলে। রকে,
এই এঁচড়টাকে যত তাড়াতাড়ি পারিস রান্না করে ফেল। এই শালা এই শালা নম্বর রাস্তায় দাঁড়িয়ে তুই ভদ্রলোকের মেয়ের সঙ্গে মজা কি হচ্ছে জানিস? ঘুরিয়ে দেবো। সত্যি তো রকি, সামনে এরকম একটা মধু ভরা মৌচাক থাকতে তুই আমরা চুষছিস কেন? যা গিয়ে ওই মৌচাকটার উপর গিয়ে ঝাঁপিয়ে পড়। ওকে ওকে বড় বাবু, এসো এসো সুন্দরী, দেখি দেখি তোমার ওই ফুলের সাবধান! আমার বলে গায়ে একটা হাত দিলে হাত তুলে ভেঙে দেবো জানোয়ার। Shut up! আর এক পা এগোবার চেষ্টা করবে না। এই বিষবিহীন কুলোপনা চক্র তুলে কোনো লাভ নেই শালা বাবু। এই রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া তোমার পাতানো বোন থেকে যে আমার চাই শালা বাবু। মুখ সামনে কথা বল, নয়তো এক ঘুষির তোর মুখ আমি ভেঙে দেবো রে শয়তান। ওদিকে নয় সুন্দরী, তুমি আমার বুকে আসো। কার করে কোনো লাভ হবে না সুন্দরী, চিৎকার করে কোনো লাভ হবে না সুন্দরী, শুধু শুধু গলা ব্যথা হবে। রকি, তুই এই শালাকে উচিত শিক্ষা দিয়ে তাড়াতাড়ি গাড়িতে আয়। আমি তোর কোনে সুন্দরীকে নিয়ে না না, তোমরা আমার বোনকে নিয়ে যেতে পারবে না। এই শালা বোন বেড়াচ্ছিস? সারা দেশের মেয়েরা যদি সবাই বোন হবে তাহলে বউ হবে রে কে শালা? বউ কে হবে? না, তোকে আমি ছাড়বো না রে শয়তান, তোকে আমি ছাড়বো না। মরতে যাচ্ছিস? তবু শালা তোর টেম্পার গেল না। তা তোরা পারবি না শয়তান, তা তোরা পারবি না। শোন শোন শালা, শোন তোর কচি বিদায় দড়ি হবে। তা তোরা পারবি না রে শয়তান, না তোরা পারবি না। ওগো, কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও বাঁচাও। কে 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 যেন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলো। আর তোমার এই হলো কি করে? আমাকে নয় ভাই, যদি পারো আমার বোনটাকে বাঁচাও। বোন কই? কোথায় তোমার বোন? কি হয়েছে তার? শয়তানরা আমার বোনকে তুলে নিয়ে গেছে। কি বলছো তুমি? হ্যাঁ ভাই, ঠিকই বলছি আমি। আমাকে মেরে তারা আমার বোনটাকে, আমার বোনকে তুলে নিয়ে গেছে। তারা কারা? তারা রকি গুন্ডার দল। রকি? কিন্তু কেই রকি যে প্রকাশ্য দিনের আলোয় একজন মেয়েকে কিডন্যাপ করে? নিশ্চয়ই এর পিছনে কোনো অদৃশ্য কালো হাত আছে, যে হাত এদেশের এমপি, এমএলএ, এমনকি মন্ত্রীদের পর্যন্ত কিনে রেখেছে। দারোগা বাবু, আই এম সো সরি পঙ্কজ বাবু, অজানা সূত্রে খবরটা পেয়েও আমি আসার আগে শয়তানরা ওকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। আমার কাছে দুঃখ প্রকাশ না করে দারোগা বাবু, যার যার বোন কিডন্যাপ হয়েছে আপনি তাকে একটু সান্ত্বনা দিন, তাকে একটু সান্ত্বনা দিন। তাহলে তাহলে কার বোন কিডন্যাপ হয়েছে? আপনি? এ কি রনি, তুই? তোর বোন কিডন্যাপ হয়েছে? তার মানে রচনা? না, এ রচনা নয়, এ আমার আরেক বোন, নাম দাও পাপিয়া। কি নাম বলেন আপনি? পাপিয়া। কিন্তু সে তো আমার বোন। আপনি তাকে চিনলেন কিভাবে? কিভাবে
আগে চিনেছে সেটা পরে জানলেও চলবে। তার আগে বলুন, এই কিডন্যাপের পিছনে কার হাত থাকতে পারে বলে আপনার সন্দেহ? ওই শয়তান বিশাল শর্মা। আপনার এই সন্দেহের কারণ? দারোগা বাবু, আমার দাদা ওদের কারখানার শ্রমিক নেতা। একজন শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে আজ প্রায় 3 মাস ধরে কারখানায় ধর্মঘট চলছে। তাই তাই ওই বিশাল বাবু লোভের পেট দেখিও আমার দাদার মন গলাতে পারেনি দারোগা বাবু। সেই কারণে সে আরো বড় বিপদের হুমকি দিয়েছিল। আমার সন্দেহ সেই কারণে হয়তো। আপনার কথা আমার মনে থাকবে পঙ্কজ বাবু। আপনার দেওয়া ক্লু তো বটে, অন্য দিক দিয়ে চেষ্টার আমি কোনো ত্রুটি রাখবো না। আমরা আমাদের একমাত্র আদরিনী বোনটাকে খুঁজে পাবো তো দারোগা বাবু? ও ছাড়া আমাদের যে আর কেউ নেই দারোগা বাবু, ও ছাড়া আমাদের যে আর কেউ নেই। আপনি আমার উপর পূর্ণ আশ্বাস রাখতে পারেন পঙ্কজ বাবু। জলে, স্থলে, অন্তরিক্ষে যেখানেই আপনার বোনকে লুকিয়ে রাখুক না কেন, আমি তাকে উদ্ধার করবই। তাহলে আমি এখন কি করব দারোগা বাবু? কোন মুখে আমি দাদাকে এই সংবাদটা দেব? আমার দাদা যে এই সংবাদটা শুনলে পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। তবু তাকে সান্ত্বনা দিয়ে মানে এই বিপদের দিনে মাথা স্থির রাখায় বুদ্ধি বানায় কাজ। এ কি আমার মাথা ঘুরছে কেন? পঙ্কজ বাবু, আপনি বরং রনিতকে নিয়ে আপনার বাড়িতে যান, আমি সময় মতো আপনাকে থানায় ডেকে নেব। বেশ, আপনার ওপরেই আমার বোনের সব দায়িত্ব দিয়ে গেলাম দারোগা বাবু। আপনি আদর্শবাদী অফিসার, তাই তাই আমার বোন নয়, আপনার নিজের বোন মনে করে তাকে উদ্ধার করে এই হতভাগ্য দাদাদের মুখে ফিরিয়ে দিন দারোগা বাবু, ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন। চলুন চলুন বাবু, আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। রকি, রকি নিশ্চয় বিশান সেন শর্মার পোষা গুন্ডা, বলে এত সাহস হয় কি করে? রকি, তুমি যেই হও আর যেখানে লুকিয়ে থাকো, আমার হাত থেকে তোমার নিস্তার নেই। হ্যান্ডস আপ। চালাকি করলে গুলি চালাতে কিন্তু বাধ্য হব। বাট হু আর ইউ? আই এম এসডিপিও ফ্রম সেন্ট্রাল। নো, ইট ইজ ইম্পসিবল। দেখি রচনা, তুই? তোমার খোঁজে থানায় গেছিলাম, সেখানে দেখলাম তুমি নেই, তাই আমি থানার একটা পুলিশ অফিসারের ড্রেস পরে আমি তোমার খোঁজে বেরিয়ে পড়লাম। কিন্তু কেন, কি এমন দরকার যে তুই এই পোশাকে? আসলে থানায় তোমার একটা নালিশ করতে গেছিলাম, সেই জন্যই তোমাকে দরকার ছিল। তাই বুঝি? তোমার কাছে ডায়েরি লেখাতে এসেছি। ডায়েরি? তার মানে? একটা ছেলে আমার চরম সর্বনাশ করেছে, আর তার নামেই। কিন্তু কিন্তু কার এত বড় সাহস যে তোর ক্ষতি করে? কি নাম তার? সেই চন্দনপুর থানার ওসি, আর নাম তার। থাক রচনা, থাক। এটা ইয়ার কি করার সময় নয়। কিছুক্ষণ আগে এখান থেকে একটা মেয়ে কিডন্যাপ হয়েছে, আর এনি হাউ তাকে উদ্ধার করতেই হবে। কিন্তু আমি উদ্ধার হই কি করে বলো তো? তুমি যে দিনের পর দিন এভাবে থানায় পড়ে থাকো, আর আমি তোমার ঘরে অপেক্ষা করি। আচ্ছা, আমার জন্য কি তোমার কোনো করুণা নেই স্বাধীনতা? না 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 না, তুমি আমাকে ভুল বুঝছো রচনা। আসলে আসলে থানায় কাজের চাপে। অজুহাত না দেখে সত্যি করে বলো তো যে কেন তুমি বাড়ি যেতে চাও না? কেন তুমি আমাদের দিনের পর দিন এভাবে দূরে ঠেলে দিতে চাইছো? আমরা কি তোমার কেউ নই স্বাধীনতা? ও কথা বলিস না রচনা। তোদের সঙ্গে সম্পর্ক কি আমি এত সহজে ভুলে যেতে পারি? কিন্তু কিন্তু সেদিনের আমার কথায় বাবার উত্তরগুলো মেনে নিতে পারোনি, তাই না? কিন্তু বাবা তো সত্যি কথাই বলেছে। বাবা তো সত্যিই তোমাকে কুড়িয়ে নিয়ে এসে। ওসব কথা থাক রচনা, কোথায় কোথায় অনেক দেরি হয়ে গেল, আমি এখন আসছি। কিন্তু আমার প্রশ্নের উত্তর আমার কাছে নেই। তোমার জন্য আমার প্রেম, প্রীতি, ভালোবাসা, ওগুলো দিয়ে তুই অন্য কাউকে নিয়ে সুখে সংসার কর রচনা। তোর সুখের জন্য আমি যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। না না, হয় না, হতে পারে না। অসম্ভবকে সম্ভব করতে পারবো না রচনা। তাই তাই আমার কাজ যেমন আছি তেমনই নিবিড় সম্পর্কের বাঁধনে চিরকাল থাকতে চাই। কিন্তু কিন্তু তোর কাছে আমার অনুরোধ, তুই যেন আমায় ভুল বুঝিস না রচনা, তুই যেন আমায় ভুল বুঝিস না। ও
অফিসার হয়েছো বলে এত অহংকার, তাই না? কিন্তু আমার বাহুডোরে তোমাকে তো ধরা দিতেই হবে পুলিশ অফিসার, আর তার জন্য যে কোনো কাজ করতে আমি প্রস্তুত। ওকে পুলিশ অফিসার, আর ইউ বি রেডি? আমি তুমি, ইয়েস তুমিই তো বলবে পুলিশ কি, পুলিশ কেন? পুলিশ নামক বস্তুটা এই সমাজের কোন কাজে লাগে? পুলিশ দেশের আইন শৃঙ্খলা রক্ষা করে। দেশে আইন শৃঙ্খলা থাকলে তবেই তো তার লক্ষ্য। একটিবার খোঁজ নিয়ে দেখেছ অফিসার, এদেশে আইন শৃঙ্খলা বলে কিছু আছে কিনা? আপনি কি বলতে চাইছেন? আদর্শ, ন্যায়, নীতি এদেশের মাটিতে বেঁচে থাকতে পারে না। তাই তো অনেকদিন আগেই তারা মারা গেছে। আপনি কি বলতে চাইছেন? বেঁচে আছে শুধু পাপী আর অধর্ম। তাদের কালো হাতগুলোই এই সুন্দর মহান দেশটা চালাচ্ছে। আপনার কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না, কি বলতে চাইছেন? পারবে না কারণ আমি তো আর আগের মতো পড়াতে বোঝাতে পারি না। এখন আমি যে একটা বদ্ধ পাগল। কি মুশকিল, আপনি কেন পাগল হতে যাবেন? আপনি তো ও বাহারি, আমি সর্বহারাদের মিছিলের নায়ক। নইলে হ্যাঁ, আমার একদিন সব ছিল, কিন্তু আজ আর তারা কেউ নেই। তারা কারা বলুন? আপনার স্ত্রী, পুত্র, কি জানি, হয়তো বা হবে। আমার তো কিছু মনে নেই। তুমি দাঁড়াও, আমি একবার ভগবানকে ফোন করে দিলে তারা কারা। হ্যালো মিস্টার ভগবান। আরজিকরটা ভেঙে গুঁড়া হয়ে গেল। হ্যাঁ, অন্ধ্রের টাকগুলো রাস্তাগুলো ফুটিয়ে দিল। আরজিকর ভেঙে গুঁড়া, কিচ্ছু নাই। আরজিকর কিচ্ছু নেই। না, ভদ্রলোক একেবারে পাগল। সব হারিয়ে কি মানুষ সেভাবে আমি জানি না। স্বাধীনতাকে হারিয়ে আমাকেও একদিন পাগল হতে হবে কিনা জানি না। কে স্বাধীন? আমরা তো সবাই পরাধীন। তাহলে স্বাধীন বলে গেল কেন? স্বাধীন কে? স্বাধীন তোমারই কে? আমারই কেউ নয়। কেউ হতে পারে না। দাঁড়াও, stand up on the bench. স্বাধীন। দাঁড়াও বলছি, এইভাবে দায়িত্ব জ্ঞানহীনের মতো পরিচালনা না। দাঁড়াও।
কি এ তো মনে হচ্ছে সেই মাস্টার মশাই, মাস্টার মশাই, মাস্টার মশাই। ও ভগবান, এ তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে? মাস্টার মশাই, মাস্টার মশাই। কে 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 তুমি? আমি আপনার চিরশত্রু, কিন্তু কিন্তু আপনি আমি কোথায়? ওভাবে গাড়িটা আমাকে ধাক্কা মারলো কেন? আপনি আপনি চুপ করুন মাস্টার মশাই, আপনি চুপ করুন। আপনার সারা শরীর দিয়ে রক্ত ঝরছে, কথা বলতে আপনার কষ্ট হচ্ছে। চলুন চলুন, আমি আপনাকে হাসপাতালে নিয়ে যাই। না 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 না, আমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে না, আমার কিচ্ছু হয়নি। না, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দাও, আমি ঠিক চলে যাব। না না না, আমি ঠিক চলে যেতে পারবো। হ্যাঁ 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 হ্যাঁ। মাস্টার মশাই, আমার মাথাটা ঘুরছে কেন? মাস্টার মশাই, আমার মাথাটা ঘুরছে কেন? মাস্টার মশাই চলুন। দেখুন, একটা অসহায় বৃদ্ধ মানুষের কি অবস্থা আপনি করেছেন। পথ চলতে দু একটা এরকম অ্যাক্সিডেন্ট হতেই পারে, তার জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া আমার কিছুই নেই। আই এম সো সরি। একটা অসহায় বৃদ্ধ মানুষকে বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার পরও আপনার মনের মধ্যে তো অনুশোচনা নেই? আপনি কি মানুষ না দেবী? আর সেই জন্যই তো এই বৃদ্ধ পথযাত্রীর জন্য আর চিকিৎসার জন্য এই নিন ৫,০০০ টাকা, যেটা আপনাদের মতো রংবাজদের সবচেয়ে বড় প্রয়োজন। চোর কালোবাজারি ধনির মেয়ে বলে কোথায় কোথায় আপনি টাকার গরম দেখাচ্ছেন, তাই তো? এই নিন, এতে ১০,০০০ টাকা আছে, আর এই ১০,০০০ টাকার বিনিময়ে আমি আপনার একটা হাত আজ কেটে নেব। না রে, বিলাতি শিক্ষা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিলাতি শিক্ষার বিচারে প্রতীক। একটা মানুষের জীবন, তার দাম ৫,০০০ টাকা। হ্যাঁ প্রতীক, ১০,০০০ টাকার বিনিময়ে আপনার একটা হাত কেটে নিলে নিশ্চয়ই কোনো আপনার সাথে অন্যায় করা হবে না। দিন, আপনার ওই অহংকারে হাতটা আমার চাই। না প্রতীক না, এ কাজ করো না বাবা, এ কাজ করো না। তোমার মতো ছেলের এ কাজ মানায় না। না না, তবুও এ কাজ আমি করবই, কারণ এনার মতো এই সমাজের অসংখ্য ধনে গর্বে গর্বিতা অহংকারী নারীকে উপযুক্ত শিক্ষা দিতে। না বাবা না না, একজনের শরীরে থেকে রক্ত ঝরিয়ে রক্তের হোলি খেলা যতটা সহজ, এক ফোঁটা রক্ত দান করে, না 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 না, এক ফোঁটা রক্ত দান করে মানুষের জীবন দান করাটা ততটাই কঠিন রে। ও কাজ করো না বাবা, করো না। আমি ওর হয়ে তোমার হাত ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি। চুপ করুন। এনার মতো একটা দেবতুল্য মানুষের করুণায় আজ আপনি বেঁচেই গেলেন, কিন্তু যাবার সময় কান খুলে শুনে রাখুন, মানুষ কাকে বলে, মানুষের প্রকৃত সংজ্ঞাটা কি, আর আপনার ওই বিলাতি পাশ্চাত্য শিক্ষার সঙ্গে এদেশের শিক্ষার প্রভেদ কতটা। কিন্তু বাবা,
এনাকে তো এক্ষুনি হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। হ্যাঁ, আমি ওনাকে শরীরে রক্ত ঝরছে এই অবস্থায়। হ্যাঁ, আমি এক্ষুনি ওনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। আমি একটা কথা বলবো বাবা, বলুন। আমার রিক্সা আছে, আমি সেই রিক্সায় না হয় না থাক, আমার গাড়িতে করে ওনাকে আমি হাসপাতালে পৌঁছে দেবো। না, আপনার মতো অহংকারী বিবেকহীন মহিলার গাড়িতে চড়বেন না, কারণ উনি দরিদ্র হতে পারেন, কিন্তু ওনার আত্মসম্মান বোধটা দরিদ্র নয়। চলুন দাদা, আপনি ওনাকে নিয়ে চলুন। হ্যাঁ, চলুন চলুন মাস্টার মশাই, আমি আপনাকে হাসপাতালে নিয়ে যাই, চলুন। বেশ, আমিও সবার সঙ্গে হাসপাতালে যাব। না, কোনো প্রয়োজন নেই, ওনার চিকিৎসার দায়িত্বটা আমি নিজেই নিতে পারবো। আপনি আপনার কাজে যান। শুনুন, আপনার টাকাটা। দেখুন ম্যাডাম, এই সমাজে আপনার মতো অহংকারী ধরি যারা, তারাই বেশি অর্থের কাঙাল। আপনারা কোথায় কোথায় টাকার গরম দেখান ঠিকই, কিন্তু অর্থ লিপ্সায় আপনারাই এই সমাজের যত নোংরা কাজ করেন, আপনারা এই সমাজ সংসারটাকে দূষিত করেন। তাই ওই টাকাটা আমি আপনার মতো মতলবী ধনের ধন ভাণ্ডারে ভিক্ষা দিয়ে গেলাম। না, আবার সেই অপমানের জ্বালা কিছুতেই আমি সহ্য করবো না। যে জ্বালা তুমি আমার বুকের মধ্যে চালিয়ে দিয়ে গেলে, সেই আগুনে তোমাকে পুড়িয়ে ছাই করে দেবো প্রতীক মিত্র। যে করে হোক তোমার মুখ থেকে আমি কেড়ে নেব ওই রাধা রমন সেই কৃষ্ণের বাঁকা হাসি। মালটা ভালো, আমি সালাম মালটা ভালো নয়। তবু এই যুগের মানুষের মুখে শোনা যাচ্ছে রাধারমন শ্রীকৃষ্ণের বাঁকা হাসি, কিন্তু আমি হাসতে পারছি না। কেন আমার পিপাসিত মন শুধু চাইছে একটা বোতল, এক প্লেট কচি পাঠার মাংস, আর একটা 19-20 বছরে গলিকা কালটা চাইও। আজ রাতের মধ্যেই আমার আত্মার চাহিদাটা মেটাতেই হবে। সবাই আপনি পাবেন বস, কিন্তু এদিকে কেস যে কি চাইন? এই রুদ্রপ্রতাপ সেন্সর মাতা নিজের তৈরি জগতে বিচরণ করে, যেখানে কোনো কেস কি চাইন হয় না, হতে পারে না। বল কি হয়েছে? পুলিশ এনিহাউ জানতে পারেছে যে আমি এই মেয়েটিকে তুলে নিয়ে গেছি। তাই নাকি রে? তো এতে উতলা হওয়ার কি আছে? আরে বাবা, দেশের পুলিশরা কি ধর্ষণ করে না নাকি রে? আপনি কি বলছেন বস? বলছি সেই নধর হরিণটি এখন কোথায়? আপনার বাগান বাড়িতে। আর বিশাল এতক্ষণে হয়তো ওই রূপসী রূপ সমুদ্রে সাঁতার কাটছে। ইস, কি করেছিস তোরা? ছি 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 ছি। কলিকা কালটা ভালো, আমি সালা মালটা ভালো না। তবু আমি থাকতে বিশানের মতোই বাজে ছেলেটার কাছে ওই কচি মেয়েটাকে রেখে ছি ছি ছি। তোর কি দয়া মায়া বলে কিছু নেই নাকি রে? আমার কতদিনের সাথ। ওটা আপনি পরে পূরণ করবেন বস। এখন আমার কি উপায় হবে? আমাকে আরে তার সঙ্গে কথা চিন্তা মাথায় রাখি,
এদিকে এদিকে ওই অবলা মেয়েটার চিন্তা, তারপরে আবার তুই। যা, যা। কয়েকটা দিন তুই ওই পাতাল ঘরেই লুকিয়ে থাকবি, এদিকের সব ব্যবস্থা আমি করবো। ওকে? আপনাকে কিছু করতে হবে না মিস্টার শের শর্মা, যা করার আমিই করছি। আরে আসুন আসুন আসুন, কি সৌভাগ্য আমার আপনার মতো মহান মানুষের পদধূলি এই গরিবের পর্ণকুটিরে। বনিতা বাদ দিয়ে বলুন ইনি কে? এ আমার ওই পাতানো শালীর ছেলে রবি। এই 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 কোন আদি পাতানো শালির ছেলে? হ্যাঁ, যাক বলুন রকি কে? রকি? কে রকি? কেমন রকি? আমার যতদূর মনে পড়ছে ওই নামে তো আমি কাউকে চিনি না। রবিন, তুমি যাও স্যারের জন্য কিছু ঠান্ডা গরমের ব্যবস্থা করো। যাও। ঠিক আছে মেসমশাই, আমি এক্ষুনি স্যারের জন্য ঠান্ডা গরম সব পাঠিয়ে দিচ্ছি। চলি স্যার, নমস্কার। স্যার আপনি দাঁড়িয়ে রইলেন কেন স্যার? বসুন বসুন স্যার। আমার বসা বা দাঁড়ানো নিয়ে এত উতলা হওয়ার আগে বলুন মিস্টার শের শর্মা, আপনার বড় ছেলে বিশান বাবু কোথায়? মায়ের কোলে শুয়ে দুধ খাওয়ার বয়স যখন পার হয়ে গেছে, তখন সেই ছেলে ঘরের কোণে হামাগুড়ি না দিয়ে নিশ্চয়ই কোনো কাজে গেছে। আমি জানতে চাই সেই মহান কাজটা কি? সেটা জানার আগে নিজের অধিকারের মাত্রাটা জানুন না বিশাল। আপনি আমাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন? বিশাল আপনার জেল পালানো কয়েদি নয়, আর ওয়ান্টেড আসামিও নয়। অতএব বিশালের ব্যাপারে জবাবদিহি করতে আমি বাধ্য নই অফিসার। তাই নাকি? কিন্তু সেদিন আপনাকে বাধ্য হয়ে জবাবদিহি করতে হবে মিস্টার সেন শর্মা, যেদিন আপনার ছেলের কোমরে হাতে পায়ে শেকল দিয়ে বাঁধা থাকবে। সেই শেকল বলার সম্ভব আপনার হবে না অফিসার। বলুন, থামলেন কেন? কারণ? কারণ কলিকা কালটা ভালো, আমি সালাম বাড়িটা বাড়িটা। তাই কালের প্রকোপে বাংলার এমন এক জায়গায় আপনি বদলি হলেন যেখানে বাস করে হিংস্র জন্তু জানোয়ার আর বিষধর সাপ। সাপে খোলা মুচিড়ে ধরার আগে এখানকার বিষধর হিংস্র প্রাণীগুলোর দাঁত নখ ভেঙে আমি বুঝিয়ে দেব আমার নাম স্বাধীন দত্ত। আমার এলাকায় বাস করবে সৎ, আদর্শবাদী এবং শান্তিপ্রিয় মানুষের দল, কোনো দ্বিপদধারী হিংস্র জানোয়ার নয়। বড় ভালো লাগলো মাননীয় ওসি সাহেবের লেকচার। কিন্তু তুমি জানো না অফিসার, এই রুদ্রপ্রতাপ সেন্সার মার মালো হাতের বিস্তার কত দূর। মন্ত্রী মন্ত্রী হামলা 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 এসডিপিও সবাই আমার টাকায় কিনা গোলা। তাই তোমার মতো দুধে অফিসারকে শায়েস্তা করার গুপ্ত তলার চাবি আমার কাছে আছে। সেই গুপ্ত তালার চাবি খোলার আগে আপনার নিজের সংসারের তালার চাবি কাঠিটা ঠিক করুন রুদ্রপ্রতাপ বাবু। তুমি আর আমার এই পারমিশন তোমাকে কে দিয়েছে? আপনার এই কুকীর্তি আর দুর্নীতির আখড়ায় আসতে আমার কোনো পারমিশন লাগে নাকি? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। কে তুমি আর কি চাই তোমার? আমি শ্রমিক নেতা প্রভাত রায়ের ভাই পঙ্কজ রায়। আর কি চাই? চাই আপনার বড় ছেলে বিশান সেন শর্মাকে। বলুন সে কোথায়? আদা ব্যাপারী হয়ে জাহাজের খোঁজে তোমার কি দরকার? আপনার ওই সাদের জাহাজটি আজ কোন অন্যায় আর শয়তানি সাগরে ভাসছে সে খবরটা কি আপনি রাখেন? মুখ সামলে কথা বলো। আমার ভীষণ কারো কাঁচা রাস্তায় পা দেয় না। শয়তানি শিরোমণি ছেলের নামে সাফাই গাওয়ার আগে বলুন আপনারা আমার বোনকে কোথায় আটকে রেখেছেন আর কেনই আটকে রেখেছেন? দাঁড়াও 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 দাঁড়াও, আমি তো ভাবছিলাম যে
কারখানা বন্ধ, তোমার দাদা বেকার, তাই হয়তো ওই খিদের জ্বালায় হয়তো চিৎকার করছো। কিন্তু এখন দেখছি তোমার বোন মানে কি হয়েছে তার? আপনার ছেলে বিশান আর আপনার এই পোষা গুন্ডা রকিকে দিয়ে আমার বোনকে আপনারা কিডন্যাপ করেছেন। এ কালি ছিটা মারার জায়গা পেলে না ভাই, শেষ পর্যন্ত এই আমাদের মতো দেবতুল্য মানুষের গায়ে কলিকাল। কালটা শালা মোটি ভালো নয়। আমি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা এখনো পাইনি রুদ্রপ্রতা বাবু। পেয়ে যাবে। তোমার দাদাকে কারখানার ধর্মঘটটা তুলে নিতে বলো, নিশ্চয়ই তোমার বোনকে পেয়ে যাবে। তার মানে তোমার দাদা কারখানায় ধর্মঘট করেছে, তাই হয়তো কোন শ্রমিক ক্ষুব্ধ হয়ে তোমার বোনকে কিডন্যাপ করছে। কারখানা খুলে গেলে দেখবে তোমার বোন সুরসুর সুরসুর করে বাড়ি। না, মিথ্যা কথা বলে আপনি আমার সঙ্গে প্রতারণা করার চেষ্টা করছেন। সব শ্রমিকরা আপনার ছেলের মতো চরিত্রহীন আর লম্পট নয়। শ্রমিকরা কে কেমন সেটা তোমার থেকে তোমার দাদা ভালো বোঝে, তাই তোমার দাদাকে পাঠিয়ে দিও, যা বলার আমি তাকে বলবো। তাহলে আপনি আমার বোনকে ফিরিয়ে দেবেন না? এটা তোমার বোন তৈরির কারখানা নয় যে টুক করে একটি বোন তৈরি করে ধরিয়ে দেবো। বেশি বিরক্ত করো না, আমার সময়ের দাম আছে, নয়তো দারোয়ান ডাকতে বাধ্য হবো। বেশ, আমি চলেই যাচ্ছি। তবে তার আগে আমি একটা কথা বলে আছি রুদ্রপ্রতা বাবু, যদি আমি আমার বোনকে খুঁজে পাই তো ভালো, নইলে আপনার ছেলের জন্য আমার বোনের যদি কোনো ক্ষতি হয়, তাহলে আপনাদের এই লোভের সংসার আমি চালিয়ে পুড়িয়ে যাই করে দেব। তখন আপনি আপনার কোটি কোটি টাকার বিনিময়ে আপনি আপনার ছেলের সর্বনাশ রোধ করতে পারবেন না, কিছুতেই পারবেন না। রাখে হরি তোমার আমাকে রক্ষা করবে আমার কোটি কোটি টাকা স্বরূপ ভগবান। তাই টাকা জোরে, তাই টাকা জোরে আমি ছিনিয়ে নেব এই সমাজের সুখ শান্তি আর যৌবনবতী নারীর উষ্ণ গরম। সেই উষ্ণ পরশ আপনি নিশ্চিতই গ্রহণ করতে পারেন বস, কারণ আপনার পথের কাঁটা আমি দাঁত দিয়ে উপড়ে দিয়েছি। মানে শালা বিশাল আপনার সঙ্গে কথা বলে তখন আমি গাড়ির ব্রেক ছিঁড়ে দিয়েছি। তাহলে তো ওই শালা কিছুক্ষণের মধ্যে কাল ভুজঙ্গ রে গাড়ি অ্যাক্সিডেন্ট করে সোজা মায়ের ভোগে চলে যাবে। রকি, রকি রকি, তুই আমার আগের জন্মে কে ছিলি রে? শালা খুব খুশি হয়েছি রে। তোকে না একটা কচি মুরগি আর 10,000 টাকা এই শালাগুলো নিয়ে সারা রাত ফুর্তি করবি রে, ফুর্তি করবি। সেটা আপনার আওয়াজ। আমি আমার কর্তব্য করেছি। না না, কর্তব্য নয় রে, কর্তব্য নয়। তুই যেটা করেছিস সেটা আমার আত্মীয়রাও কেউ করতে পারেনি রে। আজ আমার বড় আনন্দের দিন রে রকি, আজ আমার বড় আনন্দের দিন। কলিকা মালটা ভালো, আমি শালা মালটা ভালো নই। আবার বিশাল একা মালটাকে ভোগ করছে। কি লজ্জা, কি লজ্জা। তাই আমিও যাব ওই বাগান বাড়িতে, আমিও বিশালের সঙ্গে আমিও চেখে দেখব।
চোখের দেখা দেখবো, তারও কি আমার পারমিশন নেই? না, তাছাড়া কি আর দেখবে, রুগীকে এখনো রক্ত দেওয়া চলছে। রক্ত? হ্যাঁ, প্রচুর রক্তক্ষরণ হয়েছে, তাই রক্ত না দিলে রুগীকে বাঁচানো সম্ভব হতো না। তাহলে রক্ত ইমিডিয়েট প্রয়োজন ছিল বলে প্রতীক বাবু নিজের শরীর থেকে রক্ত দিয়ে রুগীকে বাঁচিয়েছে। কি বলছেন আপনি প্রতীক বাবু? মনে হয় আগের জন্মে ওনার কেউ ছিল, তাই রক্তের রিপোর্টও মিলে গেল। তাই প্রতীক বাবুর হাসতে হাসতে রক্ত দিতে লাগলো। তাই বলে একজন পথের মানুষের জন্য? সোনা সব জায়গায় চকচকে করে না মা। সূর্যের মতো উদার প্রতীক বাবুরা কখনো পথ আর ঘর বিচার করে না। তবু তবু আমাকে নিজের চোখে একবার একটু দেখা করতে দিন। না, আপনি যাবেন না। প্রতীক বাবু এখন বিশ্রাম করছে, তাছাড়া উনি চান না যে আপনি তার সঙ্গে দেখা করুন। কিন্তু আমি তো আমার সব অন্যায় স্বীকার করে নিয়েছি, তবু কি পারেন না উনি আমাকে ক্ষমা করতে? আপনার এই প্রশ্নের উত্তর আমার জানা নেই, তবে প্রতীক বাবু নিজেও অসুস্থ, তাই অসময়ে তাকে বিরক্ত না করাই ভালো। না জগন্নাথ বাবু, এখন আবার আর কোনো অসুস্থতা নেই, আমি এখন সম্পূর্ণ সুস্থ। আর আমাদের রোগীও কি আপনি এখানে? না মানে আমি কদিন ধরে এখানে আসছেন তোমাদের সঙ্গে দেখা করব বলে, কিন্তু তোমার অনুমতি পাইনি বলে আমি। পারমিশনটা না দিয়েই ভালো করেছেন, কারণ রোগীর অবস্থা দেখে কেউ তাকে বিদ্রুপ করুক সেটা আমার মোটেই পছন্দ নয়। আপনি এই কথা ভাবলেন কি করে যে রোগীকে দেখে আমি বিদ্রুপ করব? না ভাবার কি আছে, না ভাবার কি আছে? আপনাদের তো অসাধ্য কিছুই নেই, আপনারা টাকার জোরে ধরাকে সরা জ্ঞান করেন। আপনাদের বিচারে এই সমস্ত দরিদ্র মানুষ আর রাস্তার কুকুর বিড়ালের মধ্যে কোনো তফাৎ নেই। আপনি চুপ করুন, আমি আপনাকে যে হাত জোড় করে বলছি আপনি চুপ করুন। তাহলে তোমরা কথা বলো, আমি এখন। হ্যাঁ জগন্নাথ বাবু, আপনি আসুন। এই কদিনে আপনার কাজের অনেক ক্ষতি হয়েছে, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। তুমি কি বলছো বাবা? উনি পথের মানুষ আর আমিও তাই, তাই ওনাকে সাহায্য করাই তো আমার একমাত্র কর্তব্য। কিন্তু শিক্ষিত ভদ্র সন্তান হয়ে আজ তুমি যা করলে তা আমার বুকে সারা জীবন লিখা থাকবে বাবা, সারা জীবন লিখা থাকবে। যাক শুনুন, রোগী 12 নম্বর বেডে ভর্তি আছে, ইচ্ছা হলে আপনি তার সাথে দেখা করতে পারেন। আমি এখন আসছি। আমি কিন্তু শুধু রোগী দেখতে আসিনি, আমি এখানে এসেছি বারেবার আমার সাথে দেখা করে সেদিনকার সেই অপমানের প্রতিশোধ নিতে। তাই তো শুরু করুন, শুরু করুন। তুমি আমাকে আঘাত না দিয়ে কথা বলতে পারো না, তাই না? আমি কি কোনোভাবে ক্ষমার যোগ্য নই? ক্ষমা করার কোনো প্রশ্নই আসতে পারে না মিস সেন শর্মা, কারণ আমার চোখে তো আপনার কোনো অপরাধী নেই। তাহলে বলো, তুমি আমাকে ক্ষমা করতে পেরেছো? আমি যে এক বুক আশা নিয়ে। আরে থামুন, বড় লোকেরা দূরে দুলালিদের নাটুকে কথাবার্তা আর তাদের এই কান্না কোনোটাই আমার সহ্য নয়। তার মানে তুমি আমাকে ক্ষমা করতে পারো না? সে আপনি যা খুশি ভাবতে পারেন। তাহলে আমি ফিরে গিয়ে যোগ্য স্থানে নিজের মর্যাদার আসনটা খুঁজে নেবেন। আমাকে তুমি ঘৃণা করে ঘৃণা করে ঘৃণা করে। কেন? কি আমার এত অপরাধ? এই রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার বাংলা, জীবনানন্দ দাশের রূপসী বাংলা আর নজরুলের বাংলাদেশের নারী হয়ে যে পোশাকটা আপনি পরে আছেন তা দেখে শাশ্বত বাঙালির মনে শুধু ঘৃণাই জন্মাবে, শ্রদ্ধা ভালোবাসা নয়। আর বিকৃত মনের মানুষ অভিনয় করে অপমানের জ্বালার প্রতিশোধ দিয়ে আবার স্বরূপে ফিরে আসবেন। তাই তো আপনার মতো বিলেতি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিতা কুহকিনীর মেকি প্রেমের ফাঁদে পা না দিয়ে প্রতীকবাবু, আমি আমার এই গরিবিয়ানা পা দুটোকে অন্য পথে চালিত করলাম। চলি চলি
নমস্কার। প্রতীক বাবু না, আবার সেই অপমান দেখতো দায়ী চালা, কিন্তু কিন্তু আমি তোমাকে এত সহজে আবার যে হাল ছাড়বো না মিস্টার মিত্র। তোমাকে আমি দানবী থেকে তোমার মনের দেবীর রূপে সাজবো, দেখি তুমি কতদিন আমাকে দূরে সরিয়ে রাখতে পারো। যে কোনো মূল্যের বিনিময়ে তোমাকে আমার চাই চাই চাই। তোমাদের আমি চাই না, তবু তবু তোমরা আমাকে ধরে আছো কেন? কি কি চাই তোমাদের? তোমরা কারা? তুমি কি আমাদের চিনতে চাইছো না, না পাচ্ছ না যে আমি তোমার রচনা সেই ছোটবেলা থেকে আমি? বলো দাদা বলো, সত্যি তুমি ওদের চিনতে পারছো না, কিন্তু কেন? বলো, ওর প্রশ্নের উত্তর দাও। কি উত্তর দেব? তোমাদের কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। কেন কেন তুমি বুঝতে পারবে না যে আমি তোমার সেই রচনা, সেই ছোটবেলা থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি, খেয়েছি? বলো দাদা বলো, এত কিছু পরেও তুমি কেন চিনতে চাইছো না আমাদের? বলো দাদা বলো। কই 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 কোথায় আমার খোকা বাবু? কি হয়েছে তার? এ কি সাধুদা, তুমি এখানে? আমি কোথায়? এরা সব করা। বলো না সাধুদা, বলো বলো না সাধুদা, বলো। খোকা বাবু, তুমি আমার খোকা বাবু। সাধু কাকা, দাদা আমাদের চিনতে পারছে না কেন? অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে দাদা যেন কেমন বদলে গেছে। আমার আমার খোকা বাবু ভুলে যায়নি বাবা, কোনো বদলে যায়নি, বরং সে আসল রূপ ফিরে পেয়েছে। তাহলে স্বাধীনতার প্রকৃত পরিচয় কি? ওর বাবা মাকে? এই প্রশ্নের উত্তর আমি তোমাকে নিশ্চয় দেবো মা, আমি তোমাকে নিশ্চয় দেবো। কেন কেন কি কেন কেন তুমি সব কিছু জেনেও নীরবে থাকবে সাধুদা? বলো না। সব কথা শুনলে তোমাদের এই তিনজনের মধ্যে তোমাদের যে মধুর সম্পর্ক শেষ হয়ে যাবে, তা হয়তো ভবিষ্যতের অন্ধকারটা হারিয়ে যাবে। দাদা আমি কোনোদিন সহ্য করতে পারবো না বাবা, আমি কোনোদিন সহ্য করতে পারবো না। তাহলে তাহলে কি আমি আমার বাবা মাকে কোনোদিন ফিরে পাবো না? নিশ্চয়ই পাবে, কিন্তু কবে কবে পাবো? কিভাবে পাবো? তাদের আমি চিনি না, জানি না। আমাদের অন্ধকারে না রেখে বলো সাধু কাকা বলো। সব কথা শোনার আঘাত তোমরা সহ্য করতে পারবে তো? একদিন তো সেই চরম সত্যের মুখোমুখি হতেই হবে সাধু কাকা। তাহলে আজ লুকোচুরি খেলে লাভ কি? তুমি বলো, সে সত্য যত কঠিন নির্মম হোক না কেন আমরা ঠিক সহ্য করে নেব। হ্যাঁ সাধুদা, হ্যাঁ সাধুদা, তুমি বলো। আমার বাবা মা? তাহলে তাহলে তোমরা সবাই মন দিয়ে শোনো। তোমার বাবা ছিল ওই পলাশডাঙ্গা হাই স্কুলের হেডমাস্টার। একদিন স্কুলে কি একটা ঘটনাকে কেন্দ্র করে এই স্কুলের সেক্রেটারি একদল গুন্ডা নিয়ে এসে তোমার বাবা মার ভাইদের অত্যাচার শুরু করে। ঠিক তখনই আমি স্কুল থেকে তোমাকে নিয়ে আমি বাড়ি ফিরছি, হঠাৎ শুনতে পেলাম গিন্নিমা চিৎকার করে বলছে, আমি দিগ্বিজ্ঞান শূন্য হয়ে তোমাকে কোলে নিয়ে ছুটতে শুরু করলাম। আমাকে ধরার জন্য একটা গুন্ডা আমাকে তাড়া করলো। তোমাকে বাঁচাতে যখন আমি আপ্রাণ ছুটতে চেষ্টা করলাম, তখনই পিছন থেকে একটা গাড়ি এসে আমাকে জোরে ধাক্কা মারলো।
কুত্তার বাচ্চা, ভেবেছিলেন এই জাগা গুন্ডার হাত থেকে রেহাই পেয়ে যাবি, তাই না? এই জাগা গুন্ডার হাত থেকে ওই ভগবানও তোদের রক্ষা করতে পারবে না। আগে আগে ওই খোদে শয়তানটাকে শেষ করি। আমি তোর পায়ে ধরে অনুরোধ করছি দুগা ভাই, এ কাজ তুমি করো না দুগা ভাই। আমার খোকা বাবুকে তুমি বাঁচতে দাও দুগা ভাই, তুমি বাঁচতে দাও। এই জাগা গুন্ডার প্রাণে দয়া মায়া মমতা বলে কিচ্ছু নেই, কষ্টের কথা মতো এই কুত্তার বাচ্চাকে আমি শেষ করবই। দোয়া করে দুগা ভাই, এই নিষ্পাপ শিশুটাকে তুমি খুন করো না, তুমি আমাকে খুন করো দুগা ভাই, আমাকে খুন করো। আচ্ছা আচ্ছা লেখাই ফেলতাম তো এই সারা মাস্টারের বাচ্চাটা। ও যদি তোমার ছেলে হতো তাহলে কি পারছে জোগা ভাই? তাহলে পারছে? এই দুধের শিশুটাকে তুমি বুকে বুকে হিংসার ছুরি বসাতে। তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে ঠাকুর? তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে? এই পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ হতেই হবে জোগা ভাই। প্রয়োজনে তুমি আমার জীবন দাও, তবু আমার খোকা বাবুকে তুমি বাঁচতে দাও জোগা ভাই, বাঁচতে দাও। এই জোগা গুন্ডার হাত থেকে যখন একবারে ছুরি খসে পড়েছে, তখন কারো জীবনের বিনিময় নয়, প্রয়োজন হলে আমার নিজের জীবনের বিনিময়ে আমি ওকে বাঁচাবই। মাথা ছুঁড়ে রক্ত পড়ছে, তারপরে প্রাণ হারিয়েছে, প্রাণ হয়ে গেছে। তাহলে কি হবে জোগা ভাই? আমার খোকা বাবু কোনো চিন্তা নেই সাধুচরণ, কোনো চিন্তা নেই। এতদিন জগা গুন্ডা শুধু প্রাণ নিয়েছে, এবার প্রাণ দিয়ে সে মহাপাপের প্রায়শ্চিত্ত করবে। তুমি এসো আমার সঙ্গে, আমি একে নিয়ে উল্কার বেগে ছুটে চললাম ওই হাসপাতালের পথে। অসীম তোমার করুণা প্রভু, তোমার কৃপায় জানোয়ারটা আজ মানুষ হয়েছে। এবার তুমি আমার খোকা বাবুকে বাঁচিয়ে দাও ঠাকুর, তুমি বাঁচিয়ে দাও। ডাক্তার বাবু তাড়াতাড়ি আসুন। জানেন না আপনি এই হাসপাতালের চত্বরে চিৎকার করে আপনার মানা? আমার ভুল হয়ে গেছে ডাক্তার বাবু, আমার ভুল হয়ে গেছে। আসলে আমার এই ছেলের শোকে জ্ঞান শূন্য হই, তাই বলে আপনি চিৎকার করবেন? আমার অন্যায় হয়ে গেছে ডাক্তার বাবু, আমার অন্যায় হয়ে গেছে। আমি আপনার কাছে ক্ষমা চাইছি। দেখুন ডাক্তার বাবু, দেখুন আমার ছেলেটাকে একটু দেখুন। গাড়িতে ধাক্কা লেগে আমার ছেলেটা। আরে মরুক, তাতে আমার কি আসে যায়? এটা আমার ডিউটির সময় নয়। ডাক্তার বাবু আপনি কি বলতে চান?
ওই আউটডোরে লাইন দিয়ে দাঁড়ান। ওই ডিউটিরতরা ডাক্তার এলে আপনার ছেলেকে দেখে নেবে, আর যদি মনে করে ভর্তি করার তাহলে ভর্তি করে নেবে। তাহলে আপনি কিচ্ছু করতে পারবেন না? পারবো না, পারবো না, পারবো না। তবে এখন কিছু করতে গেলে 500 টাকা দিতে হবে। তার মানে 500 টাকা একসঙ্গে এনেছো? তাহলে তোমার ছেলে এক্ষুনি। তার আগে বল শালা ডাক্তার, জগা গুন্ডার নাম শুনেছে? এই জগা, আমি এই সেই জগা গুন্ডা। আপনার ছেলেকে এক্ষুনি আমি কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। তবু আমি বলছি, কান খাড়া করে শুনে রাখ শালা ডাক্তার, তোর অবহেলায় যদি আমার ছেলে ক্ষতি হয়, তাহলে আমার ছেলের একটা প্রাণের বিনিময়ে তার বংশের আমি বাতি জ্বালাতে কাউকে রাখবো না শালা ডাক্তার, আমি কাউকে বাঁচিয়ে রাখবো না। আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনাকে কিছু করতে হবে না। আমি এক্ষুনি আমাকে ছেলের দিন থেকে প্রচুর রক্ত খনন হয়েছে, মনে হচ্ছে রক্ত দিতে হবে। যত রক্ত লাগে আমি দেব ডাক্তার বাবু, আমি দেব। তবু আমার ছেলেটাকে আপনাকে বাঁচাতেই হবে ডাক্তার বাবু, আপনাকে বাঁচাতেই হবে। তার আগে দেখতে হবে এই রক্তের সঙ্গে আপনার রক্তের গ্রুপ মিলে কিনা। আপনি আসুন আমার সঙ্গে। জগা ভাই, তোমার এই মুহূর্তের দাম আমি কোনোদিন দিতে পারবো না জগা ভাই। বাজে কথা বাদ দিয়ে ঈশ্বরকে ডাকুন, তিনি যেন তোমার খোকা বাবুকে সুস্থ করে তুলেন। তুমি বসো, আমি এখনই রক্ত দিয়ে আসছি। যার হাতে খুনোয়ার কথা, তাই তার এই রক্তে বাঁচতে চলেছে আমার যে খোকা বাবুর জীবন। বা ঠাকুর, অদ্ভুত তোমার লীলা। এরপর কি হবে ঠাকুর? আগামী দিনে আমার খোকা বাবু তার বাবা মায়ের চরম নির্যাতনকারী চরম প্রতিশোধ নিতে পারবে তো? কারণ এই জীবনটাই রক্তের ঋণ শোধ করবে তো? আগামী দিনে আপনার খোকা বাবু এই ঠিক করবেন। এখন আমাদের কর্তব্য আমরা করে যাই। জগাই তোমার রক্ত মিলে গেছে, সাধুচরণ মিলে গেছে, তাই আমি এই মাত্র রক্ত দিয়ে এলাম। জগা ভাই, আমার খোকা বাবু তাহলে শীঘ্রই সেরে উঠবে। সেই স্মৃতিশক্তি হারিয়ে আপনাদের কাউকে চিনতে সে পারবে না। আমি আপ্রাণ চেষ্টা করেছিলাম, কিন্তু মাথায় প্রচন্ড আঘাত লাগার জন্য। তাহলে কি ও কোনোদিন স্মৃতি শক্তি ফিরে পাবে না ডাক্তার বাবু? আবার যদি কোনোদিন এই দুর্ঘটনা ঘটে, এই ব্রেনে যদি আবার আঘাত লাগে, তাহলে হয়তো আবার সেই পুরনো স্মৃতি আবার ফিরে পেতে পারে জগা ভাই। সেটা সম্পূর্ণ নির্ভর করছে স্বয়ং ঈশ্বরের উপর, স্বয়ং ঈশ্বরের উপর। আজ আমি আসি সাধুচরণ, পরে এসে তুমি তোমার খোকা বাবুকে নিয়ে যাও। না জগা ভাই না, তুমি তোমার নিজের ছেলেকে ফেলে যাবে জগা ভাই? কোথায় ফেলে যাবে? আজ থেকে সে তোমার ছেলে হয়ে থাকবে জগা ভাই। বরং আমি মাঝে মাঝে তোমাদের বাড়িতে এসে আমার এই খোকা বাবুকে আমি দেখে যাবো জগা ভাই। বেশ, তবে তাই গো সাধুচরণ।
তুমি আমার চেয়ে বয়সে অনেক বড়, তাই তোমার পায়ে হাত রেখে আমি প্রতিজ্ঞা করছি, তোমার খোকা বাবুকে উপযুক্ত মানুষ করে গড়ে তুলতে প্রয়োজন হলে আমি মোট বইব, রিক্সা চালাবো, তবু এই আমার পাপের অন্ন আমি তার মুখে তুলে দিতে পারবো না। তা আমি তুলে দিতে পারবো না। আমার জীবন দিয়ে ওকে আমি বর্মের মতো ঘিরে রেখে আমি মহা পাপের প্রায়শ্চিত্ত করে যাব, আমি মহা পাপের প্রায়শ্চিত্ত করে যাব। তারপর তারপর আর কি বলবো, তোমরা তো সবাই জানো। সাধু কাকা, আমাদের আর অন্ধকারে না রেখে তুমি তোমার খোকাকে নিয়ে বাড়ি যাও। আমরা আমাদের দুই ভাই বোন আমাদের স্থানে ফিরে যাই। আয় রচনা, আয়। দাঁড়াও। দাঁড়িয়ে আর কি লাভ সাধু কাকা? ও এক সম্ভ্রান্ত পরিবারে এক মাস্টারমশাইয়ের ছেলে, আর আমরা এক খুনি গুন্ডার ছেলে মেয়ে। আমাদের সঙ্গে সম্পর্ক রাখলে হচ্ছে সম্মান নষ্ট হবে। তাই বলে এত সহজে আমি তোমাদের ছেড়ে দেব, এটা তোমরা ভাবলে কি করে? তার মানে এত পাপের সাজা আমি একা ভোগ করব কেন? তোমাদের ভোগ করতে হবে না? আমি সারা দিন ডিউটি করব, তাহলে আমার বাবা মা ভাইকে খুঁজে বার করবে কারা? বলো, জবাব দাও। খোকা বাবু। ইয়েস, তুমি, রনি আর রচনা তিনজনে খুঁজে বার করবে আমার বাবা মা আর ভাইকে। তাদের খুঁজে পাওয়ার পর আমার বাবা মা তোমাদের যে শাস্তি দেবে তা তোমাদের মাথা পেতে নিতে হবে। আর তা যতদিন না হচ্ছে ততদিন আমি তোমাদের হৃদয় কারাগারে বন্দি করে রাখবো। বন্দি জীবন আমি আর কাটাতে পারছি না। এদের অত্যাচার দিনকে দিন যেন চরমে উঠেছে। আমার আত্মহত্যা সব প্রচেষ্টায় ব্যর্থ হয়ে গেছে। এখন এই কলঙ্কিত জীবন নিয়ে আমি কোথায় যাব? আমি কি করব? আমার এই প্রশস্ত বক্ষে ঝাঁপিয়ে পড়বে। আমি তোমাকে আমার এই হৃদয় সিংহাসনে রানী করে রাখবো, রানী। শয়তান, এক এক করে তুমি যে সব আমার লুট করেছো। বল বল জানোয়ার, আর কি চাস তুই? তোমার সবটুকু মধু এখনই ফুরায়নি ডার্লিং, তাই তো তোমার সবটুকু মধু আমি আকণ্ঠ পান করতে চাই। বেরিয়ে কোথায় যাবো সুন্দরী? তুমি ছাড়া আমার আর কে আছে? তুমি তো আমার সর্বস্ব লুট করেছো। এবার দয়া করে আমাকে মুক্তি দাও। কোথায় যাবে? পুলিশের কাছে নাকি দাদানের কাছে? না, আমি কোথাও যাব না। আমি ওই নদীর জলে ঝাঁপ দিয়ে আমি আত্মগ্লানি থেকে মুক্তি পেতে চাই। তাই কি কখনো হয় মাইরি? তুমি হলে আমার তুরুপের তাস। তোমাকে হাতিয়ার করে যে আমাকে অনেক কাজ করতে হবে। খুব করবেন সব, এই পুলিশের হাতে গ্রেপ্তার হলে के बाद। কে তুমি? জি আমি আপনার পিতাজি का दोस्त আছে। তাহলে আপনি এখানে এলেন কেন? আর এখানকার ঠিকানা বা আপনাকে কে দিল? জি আপনার পিতাজি আপনার সাথে हमार কিছু জরুরি বাতচিত আছে, इसीलिए हमाके यही ठिकानाते আপনার কাছে পাঠিয়ে দিল। জরুরি কথা? यस यस किसान बाबू, यही लड़ी के लिए उधर बहुत झड़ उठा है, इसीलिए আপনাকে আজই हमार সাথে বাগলা ছেড়ে পাঞ্জাব মুলুকে চলে যেতে হবে। কিন্তু টেডিকে জিজ্ঞাসা না করে। कोई किंतु मिंतु ना আছে সাব, कोई किंतु मिंतु না আছে। আপনি আমাকে খোলা মনে বিশ্বাস করতে পারেন। চলিए साहब, बाहर हमारा गाड़ी खड़ा আছে, আপনি চড়লেই हमारा ड्राइवर আপনাকে নিয়ে পাঞ্জাব রওনা দিবে। আচ্ছা সিংজি, রূপসীকে যদি সঙ্গে নিয়ে যায়?
कोई असुविस्ता ना আছে বিশান বাবু, कोई असुविस्ता ना আছে বিশাन बाबू। वहाँ हमारा मनी बैग जरा गिरा है, आप थोड़ा हमें कुराए दीजिए। ঠিক আছে সিং সিং। अबे हट साला! সালা সোরের বাচ্চা, তোর জন্যই আমি আমার বাবা দাদাকে হারিয়েছি, তাই এত সহজে তোকে আমি ছাড়বো না রে শয়তান। আপনি কে দাদা? দাদা বলে যেখানে ডেকেছেন সেখানটার পরিচয়ের প্রয়োজন কি? হ্যালো, ইয়েস, হ্যাঁ তোমাদের বাগান বাড়িতে এসেছি, তুমি এক্ষুনি এখানে চলে এসো। ওকে, আপনি কাকে ফোন করলেন দাদা? আনন্দকে। আর শুনুন, আনন্দ এখানে এলে ওকে আপনি সঙ্গে নিয়ে থানায় যাবেন, আর ওখানে গিয়ে এই শয়তানদের নামে নারী হরণ, অত্যাচার আর ধর্ষণের কেস রুজু করবে। আর এই শয়তানের বাচ্চা শয়তান, তোর লীলা খেলা শেষ করবো। আমি জানি না কে থেকে তবু তোমাকে জানাই আমার শত কোটি প্রণাম। কিন্তু এই মুহূর্তে আমি কেমন করে আনন্দের সামনে দাঁড়াবো? না না, শেষের আগে আমি আত্মহত্যা করবো। না 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 না, অমন কাজটি করো না সোনা আমার। তুমি জানো না আত্মহত্যা মহাপাপ? তোমার শুভাকাঙ্ক্ষী তাই তো পিছনের মতোই বাজে ছেলেটাকে তাড়িয়ে দিয়ে আমি তোমাকে আমার বুকে আশ্রয় দেওয়ার জন্য দূর থেকে ছুটে এসেছি। তুমি যদি আত্মহত্যা করো তাহলে আমার কি হবে? ছি 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 ছি, আপনি কি মানুষ? না, দেবতা। তাই তো বিষয়ের মতো ওই বাজে ছেলেটা তোমাকে ইটো করে ছুড়ে দিল। আমি তোমাকে ত্যাগ না করে পরম আদরের সঙ্গে গ্রহণ করব। খবরদার বলছি, আরে একদম আমার দিকে এগিয়ে আসবে না। তাই কি কখনো হয় সুন্দরী? তাই কি কখনো হয়? আরে বাবা, এটা কলিকাল, কালটা ভালো, আমি সালা মালটা ভালো নই। তাই একবার যখন এগিয়েছি তখন আর কি পিছিয়ে যাওয়া সম্ভব? বলে আমি হয়েছি সতী। আমার আকণ্ঠ পিপাসাটা কি করে মুছবে? বাবা তুমি অবশ্য
গগনবস্তু গিয়ে এখনই সারা পৃথিবীটাকে নিকষ কালো অন্ধকারে ভরিয়ে দাও, আমার যে খুব লজ্জা করছে। আমি কি দেখলাম? আমি কাকে দেখলাম? যাকে আমি দেবতার মতো শ্রদ্ধা করতাম, সেই তুমি কিনা? না মানে তুই আমাকে ভুল বুঝিস না রে আনন্দ। বুঝতেই তো পারছিস বাবা, এই আমাদের মতো অর্থবান মানুষরা এদের 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 কোনো দোষ নেই রে বাবা। এগুলো তো ফ্যাশন রে, ফ্যাশন। কি বললে? একটা কুমারী মেয়ের ইজ্জত নষ্ট করা তোমার কাছে ফ্যাশন? এগুলো বলতে তোমার জিভটা কেঁপে উঠলো না বাবা? তোমাকে আমার বাবা ডাকতে ঘেন্না হচ্ছে রুদ্রপ্রতাপ সেন শর্মা। তুমি একেবারে নরকের শেষ ধাপে নেমে গেছো। না মানে আমি তেমন কিছু করিনি রে। ওই তোর দাদা বিশান মাঝে মাঝে এমন সব কাণ্ড করে বসে না। আমি ছেলে তো, বুঝতেই তো পারছিস রে বাবা, ইয়াং ছেলে। আর তুমি নিজে সাধু পুরুষ, তাই না? পাপের ষোলো করা পূর্ণ হলে মানুষ নারীর সতীত্ব হরণ উদ্যত হয়। তোমার সেই পাপের তরিবার কানায় কানায় পূর্ণ হয়েছে রুদ্রপ্রতাপ সেন শর্মা। কান খাড়া করে তুমি শুনে রেখো, তোমার ধ্বংস আর স্বয়ং ঈশ্বর রোধ করতে পারবে না। কলিকাল ভালো, আমি সালা মালটা ভালো নই, তাই আমার সৃষ্টি ও ধ্বংসের রূপরেখা আমি নিজেই তৈরি করি রে। আমার ধ্বংস এত সহজে হবে না, হবে না। আমি বলছি হবে, অতি তাড়াতাড়ি হবে। এই জগতে পাপ আর পারা আজ পর্যন্ত কেউ হজম করতে পারবে না, আর তুমিও পারবে না রুদ্রপ্রতাপ সেন শর্মা। এই মহাপাপের প্রায়শ্চিত্ত তোমাকে তোমার জীবন দিয়ে করতে হবে, এটা বলে দিলাম। সেদিন আর আকাশে চন্দ্র সূর্য উঠবে না রে আনন্দ, সেদিন আর আকাশে চন্দ্র সূর্য উঠবে না রে। আমার কথাটা স্মরণ করিস। আমার জীবনে চলার পথে বাধা সৃষ্টি করতে আসবি না। যদি আসিস তুমি শালা মালটা ভালো নই। সন্তান বলেও রেহাই পাবি না। মাইন্ডে ছি ছি ছি, এমন পিতৃ পরিচয় পাওয়ার আগে আমার মৃত্যু হলো না কেন? আমার মৃত্যু হলো না কেন? আনন্দ, তোমাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই পাপিয়া। এই সমাজ সংসারের বুকে আমি এক অভিশপ্ত প্রাণী, যার সব থেকে আওয়াজ কিচ্ছু নেই। আমারও অন্তরটা একই ভিখারি হয়ে গেছে। চুপ করো, তুমি চুপ করো আনন্দ, তুমি চুপ করো। হ্যাঁ পাপিয়া, এবার তোমাকে চুপ করে যেতেই হবে। যে পিতৃ পরিচয় আজ আমি পেয়েছি, তাতেই ভদ্র সমাজের বুকে দাঁড়িয়ে কথা বলার মতো অধিকার আমার আর নেই। ওদের জন্য কেন তুমি নিজেকে একে ছোট ভাবছো আনন্দ? ওরা পাপের পঙ্কে লাবণ্যে ডুবে গেছে, কিন্তু তুমি কেন যে বলছি এই কথা তোমাকে বোঝানোর মতো আমার মনের অবস্থা নেই পাপিয়া। এখন চলো, আমি তোমাকে তোমার দাদাদের কাছে পৌঁছে দিয়েছি। না না, তুমি আমাকে ছেড়ে না আনন্দ, তুমি আমাকে ছেড়ে না। আমি যে অপবিত্র, আমি যে অসুচ। পাপিয়া, গঙ্গা দিয়ে হাজারো ময়লা বয়ে গেলেও গঙ্গা যেমন পবিত্র থাকে, আমার চোখে তুমি তুমি পবিত্রই আছো পাপিয়া, তুমি পবিত্রই আছো। কিন্তু এই কথা আমি আমাকে কেমন করে বুঝাবো? না 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 না, আমি তো জানি যে এই সমাজে
আমি সব থেকে বেশি অপবিত্র। এই কলঙ্কিত মুখ আমি আর দেখাতে চাই না। আমি পাপী, আমি মহাপাপী। কেন না পাপিয়া, কেন না পাপিয়া, পাপিয়া। সে কেন আমায় বুঝলো না, আমি তাকে ভালোবাসি এখনো। তার ব্যথা ভাবি মোর ব্যথা, তার সুখে আমি হাসি এখনো। সে কেন আমায় বুঝলো না, আমি তাকে ভালোবাসি এখনো। পথে একটু এগিয়ে চলতে পারিস না? সবসময় তুই আমার পায়ের পেছনে তুই লটকে আছিস। দেখি আর লেটকে আছি ম্যাম দিদি, হাঁটা তো আর অভ্যাস নেই। এই নেহাতে চাকরি বাঁচাতে ওই হেঁটে হেঁটে মন্দিরে যেতে হচ্ছে। তোকে না আমি কতবার বলেছি তুই আমাকে ম্যাম দিদি না বলে দিদিমণি বলে ডাকতে পারিস না? সেই কথাটা কি তোর কানে ঢুকছে না? কানের আর কি দোষ? সরি ম্যাম দিদি, এই সংসারে যা নিত্য নতুন হালচাল দেখছি। তুই কি এমন হালচাল দেখছিস? এই 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 আপনার কথাই ধরুন, প্যান্ট ছেড়ে শাড়ি, ওই মারুতি ছেড়ে পা গাড়ি, চোখে কাজল, কপালে টিপ। কসমিন কালেও কি কেউ ভেবেছিল? এই আমাকে কিন্তু খুব খারাপ দেখাচ্ছে। কোন শালা বলে আপনাকে খারাপ দেখাচ্ছে? আপনাকে দেখে মনে হচ্ছে অভিসারে গরবিনী রাধা, কিন্তু ওই কদম তলায় বাঁশরিয়াটিকে সেটি তো বুঝতে পারলাম না। তার মানে কার বাঁশির সুরে আপনার এই পোশাকের পরিবর্তন, এই হেঁটে হেঁটে মন্দিরে গমন। সবুর কর, সবুর কর, একদিন সব বুঝতে পারবি। কথাই বলে সবুরে নেওয়া ফলে। মুয়া ফলবে না আমরা ফলবে, সেটাই তো ভাবছি। আরে পরে ভাববি, পরে ভাববি, এখন একটু এগিয়ে চল তো, এগিয়ে চল। তোমার কি শরীর খারাপ? না মানে আমি শরীর খারাপ ঠিক নয়, মন খারাপ। হ্যাঁ। মানে ওই শাড়ি পরা অভ্যাস নেই, নতুন শাড়ি পরেছে। এই ঘন্টা, তুই চুপ করবি? আমি চুপ করে থাকলে আপনার ওই নতুন শাড়ি পরাটা তো আর পুরনো হয়ে যাবে না। না না না, যেটা পরা অভ্যেস নেই সেটা না পড়লেই হতো। সেটি তো আপনি বুঝলেন মাসিমা, কিন্তু আমার দিদিমণির উনি তো বুঝবেন না। তার দিদিমণির উনিটা কে? একটা বিতে কিচ্ছিরি মাসিমা, সে আমার অমর রূপবতী গুণবতী শ্রীদেবীর মতো দিদিমণিকে ফিরো তাকাতে চায় না। কথায় কথায় দিদিমণিকে ধনী অহংকারী স্বেচ্ছাচারী বলে অপমান করে। তাই নাকি? না না, এ তো ভালো কথা নয় বাবা। তবে আমার দিদিমণিও ছাড়বার পাত্রী নয়, একেবারে ফেভিকল আটার মতো লেগে আছে। এককালে ওই রানী চণ্ডীদাসকে চেপে গেতে তুলেছিল না, এককালে আমার দিদিমণিও রানী হয়ে ওই চণ্ডীদাসকে চেপে গেতে তুলল।
তুমি তো বেশ রসিক আছো বাবা। এই রসটুকুই তো সম্বল মাসিমা, নইলে আমার আর কি আছে বলুন? মা বাবা নেই, ঘর বাড়ি নেই, আর এই বেঁচে আছি কিনা তারও কোনো ঠিক ঠিকানা নেই। ঘন্টা, তুই পাগলের পোলা বন্ধ করবি না আমি এখান থেকে চলে যাব? তাহলে কি আমি এখানে বসে বসে পাপড় বেচবো? আমি আপনার পিছু পিছু এই চলে যাবো। রাগ করছো কেন মা? বাচ্চার ছেলে বেফাস কথা না হয় দুটো বলেই ফেলেছে, এতে আর কি যায় আসে? সীমা, আপনি বুঝলে কি হবে? আমার দিদিমণি তো বুঝবেন না। বড় হয়েছে দার্জিলিং এ, আর লেখাপড়া শিখেছে ওই বিদেশের ইট কাঠ পাথরে। সারা জীবন মায়ের মমতা কি তা তো জানলো না। সে কি মা, তোমার মা? আমার মা তো আমাকে 3 বছর রেখে মারা গেছেন। মায়ের স্নেহ মমতা যে কি জিনিস তা বোঝার যে সৌভাগ্য আমার হয়নি। তোমার সে ব্যথায় সান্ত্বনার প্রলেপ দেওয়ার সাধ্য আমার নেই মা। তবু বলছি, তোমার বিয়ের পর শাশুড়িকে ভালোবেসো, তাহলে তার কাছ থেকে পেয়ে যাবে তোমার ব্যথার সান্ত্বনা, মাতৃ স্নেহের পরশ। মা, আমি ইংরেজি শিক্ষায় শিক্ষিতা, তাই বুঝবে কিনা জানি না যে মায়ের মমতা কি, মা তার ছেলের কাছে কি, ছেলে তার মায়ের কাছে কি, সেটা তুমি বুঝবে না মা। না মা, আমি যাই। আমার পাগল ছেলে হয়তো আমাকে দেখতে না পেলে। আপনার ছেলে? হ্যাঁ মা, আমার সাগর চেঁচা মানি, আমার অর্ধেক ষষ্ঠী, সে আমার সঙ্গে মন্দিরে পুজো দিতে এসেছে। আমি মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম, তাই সে বাইরে আমার জন্য অপেক্ষা করছে। তিনি মন্দিরে পুজো দিতে যাননি? তার একমাত্র আরাধ্য দেবী আমি। সে বলে বাড়িতে যার এমন চিন্ময়ী প্রতিমা আছে, সে মন্দিরের পাথরের মূর্তি পুজো করবে কেন? পাগল কোথাকার। দাঁড়ান না, দাঁড়ান, সেই চিন্ময়ী প্রতিমাকে আমি একবার প্রণাম করি মা। আশীর্বাদ করে তুমি সুখী হও মা, তোমার মনস্কামনা পূর্ণ হোক, লক্ষ্মী মেয়ে হয়ে সংসারে বিরাজ করো। তোমার মতো মেয়ে মাতৃ স্নেহের অভাব হবে না। আসি মা, আসি। ঘন্টা ঘন্টা ঘন্টা, আমি বোধহয় একেবারে পাগল হয়ে যাবো। ঘন্টা, মন্দিরে এসে মাতৃ স্নেহ কি মধুর জিনিস তা যে আমি কোনোদিন অনুভব করতে পারিনি রে ঘন্টা। তোমার কথা কি বলবো দিদিমণি, মায়ের কথা শুনে আমারই মনে একদম একটা উদ্রেক জন্মে গেল যে 2টি ফুল কিনে নিয়ে এসে মায়ের পায়ে পুজো দিই। মন্দিরে এসে প্রতীকের দেখা পাইনি ঠিকই, কিন্তু মন্দিরে আসা যে আমার সার্থক হয়েছে রে ঘন্টা। এই কালীঘাটের মন্দির। यस, হ্যাঁ আমি কালীঘাট মন্দির প্রাঙ্গণ থেকে বলছি। ওকে, কাজটা আজই হওয়া চাই। আরে মশাই, বাঁচা মরা সবই তো ঈশ্বরের হাতে। ওকে, মে গড ব্লেস ইউ ইউ। ওকে ওকে ওকে। কি আপনারা এখানে? যাক, আজকে তাহলে ধাক্কাটা হয়। আর ধাক্কা লাগলে রাগে কিন্তু আজকে আপনাকে ঠিক কামড়ে দিত। তার মানে মানে আপনার ওই একদিনের ধাক্কাতে আমার দিদিমণি সব কিছু ভেঙে চুরমার হয়ে গেছে। আপনি সেইগুলো বেশ আদর যত্ন করে রিপেয়ারিং করে দিন। আমি ততক্ষণ ওই বিমল ঘরের গাছতলাটাতে কিছু ফুচকা খেয়ে আসি। কি ব্যাপার ম্যাডাম,
একেবারে বিচিত্র সাজে ফুচকা এখানে। ফুচকা তোমাকে অনুসরণ করাই তো আমার একমাত্র কাজ। যে কাজের কোনো সার্থকতা নেই সে কাজ করে বোকারা, আপনার মতো বুদ্ধিমতীরা নয়। তোমাকে ভালোবেসে সারা জীবন আমি বোকাই থাকতে চাই, বুদ্ধিমতী হতে চাই না। আমি কিন্তু আপনাকে ভালোবাসি না, আর কোনোদিন বাঁচতেও পারবো না। কিন্তু কেন? আমি কি তোমার কাছে এতই অযোগ্য? তোমার আদর্শে যে আমি নিজেকে রাগিয়ে নিয়েছি। আমি দানবী থেকে মানবী হওয়ার যে আপ্রাণ চেষ্টা করেছি, তবু আমি আপনাকে ভালোবাসতে পারবো না, কারণ আমার হাত পা যে কঠিন, কঠোর কর্তব্যের শেকলে বাঁধা। পতিবাবু, তোমার সেই কর্তব্য পালনে বাধা হয়ে আমি কোনদিন দাঁড়াবো না। শুধু তোমার ভালোবাসার চরণে একটুখানি আমাকে ঠাঁই দাও। সে ভিক্ষা দেবার সাধ্য আবার নেই, সে ভিক্ষা দিতে পারে শুধু আমার মা। আমার হৃদয় মন্দিরের জাগ্রতা দেবী, সেই দেবীর বিজয় উৎসর্গীকৃত আবার এই দেহ মন প্রাণ। তাই তার আদেশ হলেই বেশ, আমি সেই দেবী মায়ের কাছে গিয়ে চোখের জলে তার পা ধুইয়ে দেব, তার পায়ে মাথা ঘুরে আমি আমার এই সন্ন্যাসীতে রাঙিয়ে নেব। তবু যেভাবেই হোক মায়ের আদেশ আমি আদায় করে আনবো। তা যদি পারো তাহলে আমিও তোমায় ভালোবাসবো, আর সেই দিন আবার এই বুক ভরা ভালোবাসা দিয়ে তোমার হৃদয়ে লাগিয়ে দেবার প্রাণ চেষ্টা। পতিবাবু, আর তা যদি না পারো তাহলে আমার ভালোবাসা তুমি কোনোদিন। পতিবাবু, এই প্রতীক তার মায়ের অসম্মান, লাঞ্ছনা, সফহারার ব্যথা আর চোখের জলের প্রতীক। তাই তার আদেশে আমি দুর্গম বাঁকের লঙ্ঘন করতে পারি, হাসতে হাসতে প্রজ্বলিত প্রবেশ করতে পারি, শোষা করে ছাপ। কিন্তু তার অনুমতি ব্যতীত আমি তোমার মতো সুন্দরী নারীকে নিয়ে স্বর্গে গিয়েও সুখের নীল রচনা করতে চাই না। পৃথিবীতে বিয়ের পর ছেলেরা মা বাবাকে ভুলে যায়। এক মুঠো ভাতের জন্য যে মা বাবাকে ভিক্ষে করতে হয়, আর সেই যুগে এই প্রতীকের মতো ছেলেও যে জন্মায়। প্রতীক, তোমাকে ভালোবেসে ধন্য হতে আমি যে সবকিছু করতে চাই, আমি সবকিছু করতে চাই প্রতীক, সবকিছু। কি করবে?